জয় কপালে হাত রেখে সালাম দিল মুস্তাকিনকে। মুচকি হাসলো মুস্তাকিন। বসুন, হালচাল ভালো? জয় বলল, খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার সেটা আমার নেই। খারাপ থাকে ভালো মানুষেরা, আমি খারাপ মানুষ। অন্তু আবার এসে বসতেই বাধা দিল জয়। ভেতরে যাও আরমিন, দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তু নিষেধ শুনেই বরং বসে পড়ল আর বলল, এক্সাম দুটোই, এখন মাত্র 11টা বাজে। জয় ক্ষণকাল মেঝের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পিছিয়েছে, 12টায় পরীক্ষা। অন্তু বলল, হঠাৎ? জয় বলল, আজ শেষ পরীক্ষা, ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। অন্তু বলল, তো আপনি এই কথা এভাবে সবার বাড়িতে বাড়িতে হলে গিয়ে জানিয়ে আসছেন নাকি? জয় বলল, তুমি অনুমতি দিলে তাই হবে, ভার্সিটির সবগুলো ছাত্রীকে বিয়ে করব, এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসব, একটু জামাই আদরও পাওয়া হবে। অন্তু বলল, অনুমতি আছে, করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব। সে বিশাল বড় হেসে মুস্তাকিনকে বলল, তো মুস্তাকিন সাহেব, কি কাজে এসেছিলেন সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বউটার পরীক্ষা আছে, এখন আমাদের যাইতে হবে। ফর্মালিটির চোটে উঠে যাইতে পারতেছে না, ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবেই উঠে তৈরি হতে যেতে পারবে। অন্তু চোখ বুঝলো, তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতির দরকার পড়ে না। কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে, কিন্তু আশ্চর্যের বিষয় মুস্তাকিন খুব স্বাভাবিকভাবেই বের হয়ে গেল। জয় একাই বসে রইল, কেউ উকি দিয়েও দেখল না জয়কে সেই ঘরে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো, তার চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, কেঁদেছে সে। জয় বলল, বোরখা কই তোমার? অন্তু বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। জয় আবার বলল, বোরখা পরে এসো, আমি বসছি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে বলল, চলুন। জয়ের স্বর বদলে গেল, আমি উঠলে এমন একটা থাপ্পড় মারবো কান দিয়ে গলগল করে রক্ত বের হয়ে যাবে। অন্তু নিঃসংকোচে বলল, আচ্ছা মারুন, তবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মারা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা বের হতে পারবো। জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে। বোরখা না পরে কি প্রমাণ করতে চাইছো? অন্তু বলল, আমি কিছুই প্রমাণ করতে চাইছি না, ওই দায়িত্ব আপনার ছিল, তা আপনি খুব ভালোভাবেই পালন করেছেন, আর কিছু প্রমাণ করার নেই। জয় রেগে গিয়ে বলল, এই বেটি, এই জন্য তুই ল্যাংটা হয়ে বাইরে যাবি? অন্তু বলল, যার ইজ্জত নেই তার ঈমান নেই, আর ঈমান হলো পোশাক, সেই হিসেবে আমি ল্যাংটাই। জয় আবারও চিৎকার করে বলে ওঠে, যা বললাম তাই কর, তোর কোনো যুক্তির ধার ধারি না আমি। অন্তু বলল, ঘরে পরপুরুষ ঢোকানো মেয়ে লোক বোরখার মতো সম্মানী পোশাক পরবে না? জয় 4 আঙুল অন্তুর গালে চিপে ধরে বলল, আমার কোনো কর্মে আমার জীবনেও আফসোস হয় নাই, তা করানোর চেষ্টা করলে মেরে পুঁতে রেখে যাব। আমার সামনে দুঃসাহস দেখিয়ে কম ভোগান্তি পোহাসনি, আগে যেভাবে চলতি সেইভাবেই চলবি, বোরখা পরে আয়। অন্তু বলল, এটা আমার বাড়ি, আম্মু ভাবি পাশের ঘরে আছে, আপনি আমার সাথে এমন করে তাদের কষ্ট দিচ্ছেন, শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়াচ্ছেন, কি লাভ? জয় গাল ছেড়ে দেয়, গলা চেপে ধরল 2 হাত দিয়ে। অন্তুর শ্বাসনালী আটকে এলো। জয় বলল, তোর ভয় লাগে না আমাকে? না, কোনো একদিন একদম শ্বাস আটকে মেরে ফেলবো। আমার কি বালবাটা মনে হয় তোর? আমি আমার মুখের ওপর কথা বলা সহ্য করা ভুলে গেছি বহু বছর, কেউ কথা কয় না, সেই সাহস রাখিনি আমি কারোর ভেতরে। তুই বলিস, একমাত্র তুই। কেন, তোরে কি বেশি প্রশ্রয় দিছি আমি? নয়তো ভয় লাগে না কেন তোর আমারে? অন্তু কথা বলার প্রয়োজন মনে করলো না, জয় নিজে গলা ছেড়ে দিল। অন্তুর চোখের শিরায় রক্ত উঠে এসেছিল। জোরে কয়েকটা শ্বাস ফেলল অন্তু, গলা শুকিয়ে গেছে, পানি খাওয়া দরকার। অন্তুর বড় দুর্দিন এসেছে, তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করছে, কিন্তু অন্তুর কান্না পেল না, অসহায়দের কাঁদতে নেই। সাদা রঙের একটা সালোয়ার কামিজ পরনে, সাদা ধবধবে ওড়না, মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে নিয়ে বেরিয়ে গেল অন্তু। গলাটা ব্যথা হচ্ছে খুব, কণ্ঠনালীতে চাপ লেগেছে, মাথায় চাপ অনুভূত হচ্ছে। অন্তু গলির ভেতর অনেকটাই এগিয়ে গিয়েছিল। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তাঘাটে মার খাস না আমার হাতে। অন্তু হেসে উঠে বলে, হুশ, রাস্তাঘাটে দেহ ব্যবসায়ী হিসেবে কত খ্যাতি অর্জন করেছি, কোনো হিসেব আছে আপনার? চারিদিকে তাকান, দেখেছেন জানালা দরজা সবকিছুর ফাঁকে জোড়ায় জোড়ায় চোখ আমায় দেখতে মগ্ন। মার খেলে কি? অন্তুর কথা শেষ করতে না দিয়েই জয় বলে ওঠে, গাড়িতে গিয়ে বসো। অন্তু বলে ওঠে, হেঁটেই যাবো আমরা। জয় আবার রেগে বলে ওঠে, রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিল, লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুতু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টামি করা স্বামী নিয়ে কেমন ড্যাং ড্যাং করে রাস্তায় বাইর হয়েছে। আর এই জয় ছেঁচড়াটা এত শয়তান, খাটাস ছেঁড়া। বিভিন্ন ধরনের কথা কানে আসছিল তাদের। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কেও। জয়ের হাত পায়ে শিরশির করছিল, বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়েও আবার সামলে নিল নিজেকে। মোড়ের ওপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকে গাড়ি থামিয়ে হলেও তাদের দেখার সুযোগটা হাতছাড়া করছে না, করা উচিত না। কদিন আগে জয় আমির নষ্টামি করে ধরা পড়ে এই মেয়েটাকে বিয়ে করেছে, দেখা দরকার। জয়ের ইচ্ছে করলো অন্তুকে জবাই করে ফেলতে। তার মনে হলো এই পরিস্থিতিতে ফেলার জন্যই অন্তু হেঁটে এসেছে। অন্তু একটা রিক্সা ডাকলো, ভার্সিটির গেটে নামিয়ে দেবেন? জয় লাফ মেরে উঠে বলল,
থানার দিকে গাড়ি ঘোরান মামা। অন্তু তাকালো। জয় না তাকিয়েই বলল, তোমার পরীক্ষা দুপুর 2টায়। রাত 11টা। কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার। তরুর ভেতরে আজ সেই সাহস এসেছে। হু হু করে শীতল বাতাস নাক মুখে ঢুকছে। তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে। তুলি ঘরের ভেতরে কোয়েলকে ঘুম পাড়াচ্ছে। জয় গান গাইতে গাইতে ঢুকলো। তুমি মাহারা ছেলে জাহানারা ইমামের 71-এর দিনগুলো। তুমি নকশি কাঁথার মাঠের জসিমউদ্দিনের মুঠো মুঠো মাটির ধুলি। তুলি গম্ভীর মুখে তাকালো। গান যখন ভুলভাল নিজের মনের মতোই গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস না? জয় আরো জোরে জোরে চেঁচালো, তুলি ও তুলি, ও তুলি 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 রে, দোলনায় উঠে আমি দুলি, গাছের ওই ডাল ধরে ঝুলি। তুলি রেগে উঠল, চিৎকার করে বলল, লাথি মারবো একটা, বের হ আমার ঘর থেকে, বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো। তরু চমকে উঠল, কিছু লাগবে আপনার? ডাকলেই হতো আমাকে। জয় বলল, শোন তরু, তোকে এমন একটা যোগ্য পাত্রের কাছে বিয়ে দেব, তুই তখন আমায় ভেবে গান গাইবি। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, সরকারি চাকরিজীবী। পোলের আলো এসে অন্ধকার দূর করেছে বারান্দার। সেই আলোয় তরুর ছলছলে চোখ দুটো সজল হয়ে উঠল। জয় গ্রিলের ওপর একটা ঘুষি মারল। চোখের মায়ায় বাঁধার চেষ্টা। শিট ম্যান, বাধা পড়ার সিস্টেম নাই ভেতরে। এরপর বাচ্চাদের মতো করে আহ্লাদ করার নাটক করে বলল, আমি পাখি ঘর বুঝি না রে। তরু হাসল, তবুও ঘর বাঁধলেন? না বুঝেই বাঁধলেন? জয় বলল, ঘর বাঁধিনি, এক জঙ্গলি বিলাইকে খাঁচাই পড়েছি, সেটাও পরিকল্পনাবিহীনভাবে। তুই দেখিস নে ওই বেটিরে, একদম ফায়ার, দেমাগ দেখলেই ভয় লাগে। তরু বলে ওঠে, আজ দেমাগি না হয়ে হেরে গেলাম নাকি? জয় বলল, জিতে গেলি, কারণ তুই আমাকে পাসনি। খুব সুন্দরী সে, মানুষ হিসেবে তোর মতো সুন্দর না, তেজ খুব বেশি। আর রূপ? হ, সুন্দর আছে। আচ্ছা, এত সাফাই গাইতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছি, চেয়েও কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল আঁচল কিছুই পাইনি, নিজের একটা ঠিকানা পাইনি। হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদা চা খেতে ইচ্ছে করছে, আমার জন্য বানাতে যাচ্ছি। আপনার জন্য বানাবো? তরু চলে যায় জয়ের সামনে থেকে। জয় চুপচাপ দাঁড়িয়ে রইল। তুলি এসে বসলো পেছনে বেতের মোড়ায়। আজকাল জয়ের মনে হয় সে পাপ করে, আগে মনে হয়নি। আগে মনে হতো এসব ক্ষমতা আছে, করবেই, এসব তার স্বাধীনতা। কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনারও নয়। তরুর প্রতি যে স্নেহ এবং মায়াটা কাজ করে, সেটা খুব জ্বালাতন করছে। পরক্ষণেই মনে পড়ে, অনুশোচনা হতেই পারে, পাপ বেশি হলে অনুশোচনা মাঝে মধ্যে হয়, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো যাবে না। হামজা ভাই বলেছে, পাপ জয়ের রক্তকণিকায় মিশে গেছে, তা ছেড়ে দিলে চলবে? এ চলবে, যতদিন না শ্বাস থামে। জয় চলে গেল। তুলি অন্ধকারাচ্ছন্ন বারান্দার কোণে বসে আছে। আজ কতগুলো মাস বাপের বাড়ি এসে পড়ে থাকা মেয়েটির দুচোখ উদাসীন। জয়ের সাথে কথা বললে ভালো লাগে, জয় ছাড়া আর কারো সাথে সংলাপ বাড়ে না তার। চাপা স্বভাব, কিন্তু জয়ের ঠ্যাস মারা কপট কটুক্তিতেও তুলির ভেতরে শান্তি কাজ করে। পাগলা জয় ঠ্যাস মারতে মারতে সমস্যাটা শুনে নেয়, এরপর ধমকে উঠে আর একটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত, ওকে থামিয়ে নিজের বিষাদ চাপতে ইচ্ছে করল না তুলির। রাত 1:30টায় দাবার বোর্ড নিয়ে বসলো জয়। অনেকক্ষণ দেখলো বোর্ডটাকে, এলোমেলোভাবে ইচ্ছে মতো এক একটা গুটিকে দিয়ে আর একটাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। হামজা এসে বসে পাশে। জয় না তাকিয়ে হেসে বলে উঠল, বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে? মতলব তো ভালো থাকে না। হামজা কষে একটা ঘুষি মারলো বাহুতে। বোর্ডটা ঘুরিয়ে নিল নিজের দিকে। গুটি সাজাতে সাজাতে হঠাৎই স্বর বদলে বলল, সব সয় বদনামি ছাড়া, সেটাই কানে আসছে তোর বদলতে। তোকে কি করা যায় তুই বল। জয় বলল, কোথায় শুনলে বদনামি? হামজা বলল, আরমিন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 10 গ্রামে। জয় ভ্রু কুচকায়। আজ যে সেটা নিজে প্রত্যক্ষ করেছে, সেটা চেপে গিয়ে বলল, কোন খানকির চেংড়া কি বলে বেড়াচ্ছে? ওই বাড়িতে আছে, লোকে কথা শোনাচ্ছে। এই বাড়িতে আসলে আর কারো বাচ্চার সাহস হবে না কথা শোনানোর। সামনে শুক্রবার তুলে আনতেছি, এরপর দেখবো কোন সম্বন্ধীর পোলার পিছন চুলকায়। হামজা বলে, শিওর? জয় বলে, হ, আমি দেখবার চাই কোন বেটার জয় আমিরের ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট এইটা দেখার জন্য হলেও তুলে আনবো। ওই বাড়িতে চেংড়ি পড়ে আছে, কথা তো শুনবেই, এইটা তো আর আমার দোষ না। কিন্তু সমস্যা হলো, লোকজন খুব উড়াউড়ি করতেছে। আচ্ছা, আমি কি মরে গেছি? এরা আমায় আজকাল পাতা দিচ্ছে না কেন? যা তা করে বেড়াচ্ছে, আর আমিও সহ্য করে যাচ্ছি, ঠিক করতেছি। সে লোকে দামই দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকলো। রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল, তোমার ভাই চাচারা হাত পা ধুয়ে আমার পেছনে লেগেছে। শ্বশুরবাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতে যদি দিন যায়, আর সব পার্টি সামলাবো কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তড়াক করে উঠে বসে হামজা। রিমির হাত থেকে স্ত্রী কেড়ে নিয়ে কপাল টান করে, পাঞ্জাবি পরাবে? এত বেখালি হয়েছে কবে থেকে? এদিকে মার্জিয়ার শরীরে দিন দিন গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে। শরীরটা অসুস্থ হচ্ছে ঘন ঘন।
ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মোড়ে রিক্সা নামিয়ে দেওয়ার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনেই বলল, বোরখা ছাড়া তোমাকে দেখতে একটু ভালো লাগে না অন্তু? অন্তু বলল, জয়ামের কি বলে জানেন, আমার খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে, তাই না? মার্জিয়া বলল, তোমারও কি তাই? মানে আমার এখন তোমাকে দেখতে ভালো লাগতেছে না, এটা তোমার ভালো লাগতেছে? অন্তু অল্প হাসল। চরিত্রহীনদের বোরখা পড়তে নেই ভাবি। মার্জিয়া গম্ভীর হয়ে বলল, তাহলে ওই জানোয়ারের কথা বলবো না আর আমার সামনে। হইতেই পারে তোমার স্বামী, কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো, গুয়ের এপিটোপিট সমান। তা খোঁচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে, ছিটা তোমার গায়ে লাগবে, তাতে তোমার শরীর নোংরা হবে। এতে গুয়ের কোনো ক্ষতি আছে কি? তুমি কি করতে চাও বলো তো? তোমার কিছুই বুঝি না আমি। অন্তু বলল, কিছুই করতে চাই না, কিছুই না করতে চাওয়াটাই এখন সবচেয়ে বড় করতে চাওয়ার বিষয় আমার। মার্জিয়া ক্যাটক্যাট করে উঠল। আবার শুরু করলা? বলছি না তোমার এসব হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার। সহজভাবে কথা বলবো আমার সাথে। অন্তু বলল, কঠিনের কি আছে? আপনাদের সমস্যা আমার বোরখা না পরা নিয়ে, আম্মু এর জন্য কথা বলে না আমার সাথে। অন্তু চুপচাপ কিছুটা দূরে হেঁটে হঠাৎই বলতে লাগলো, আপনি ছিলেন না সেদিন, আমার গায়ে থুতু পড়েছিল মানুষের ছুড়ে দেওয়া। কেন জানেন? পুরুষ ঘরে ঢুকিয়ে কাপড় খোলার অপরাধে। শুনতে খারাপ লাগছে? আরো খারাপ কথা শুনুন। টেনে হিচড়ে হিজাব খুলে ফেলা হয়েছিল আমার। টেনে হিচড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা। মাথায় জড়ানো গামছা কেড়ে নিয়ে চুলগুলো আলগা করে ফেলা হয়েছিল। এই সুন্দর যাত্রাপালার দর্শক ছিল সেদিন হিউজ পরিমাণ। কিছু বলবেন? মার্জিয়ার হাঁটার গতি কমে যায়। অন্তু নিঃসংকোচে নির্লিপ্ত কণ্ঠে বলে, ওড়না ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখলো, চোখের তৃষ্ণা মেটালো, নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে করিয়ে দিল জয়ের সাথে। এরপর সেই শরীরে বোরখা জড়ানো মুখ ঢাকা পাগলামি হবে না? মার্জিয়া তাকিয়ে রইল অন্তুর দিকে। অন্তু সাবধান করলো, সামনে তাকিয়ে হাঁটুন, হোঁচট খাবেন। বাড়ির গলি সামনেই, আর কয়েক পা এগোতে হবে। রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামলো। ওরা দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকলো, শোনো। অন্তুর বুকটা ধক করে উঠল। প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপ ফেললো। এই কণ্ঠ চেনে অন্তু। ফিরে তাকায়, হুডির টুপি পলাশের মাথায়। মার্জিয়া জানতে চায়, কে এটা অন্তু? চেনো তুমি? এটা জয়ের বড় ভাই নাকি? অন্তু জবাব না দিয়ে ভাবির হাতখানা চেপে ধরল। পলাশ আজগর এগিয়ে আসে, ঠোঁটে লেগে আছে স্থায়ী সেই হাসি। অন্তু শুধায়, ভালো আছেন? পলাশ হেসে উঠল, তোমাদের এখানে যাচ্ছিলাম, সেই কবে থানা থেকে আসলাম, এরপর আর খোঁজ নাই। অন্য সব লোকদের এতদিনে বউ বাচ্চা সহ সব চলে যায়, তোমাদের সাথে কিছুই করলাম না তেমন। আগের সব ঋণকারীদের সাথে নাইনসাফি হয়ে যাবে না? দেখা যাবে ওরা অভিযোগ তুলবে। ওদের সাথে যা হয়েছে তোমাদের সাথে নয় কেন? ঠিক বলিনি? অন্তু বলল, হ্যাঁ ঠিক বলেছেন। আসলেই আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেননি। আমরাও ঋণী, ওরাও ঋণী। ওরা যদি এত কিছু হারায়, এত অত্যাচারিত হয়, হ্যাঁ আমরা কেন হব না? পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো, একসাথে যাই। অন্তু মার্জিয়াকে বলল, ভাবি আপনি চলে যান এইটুকু, আমি আসছি খানিক বাদে। পলাশকে বলল, বাড়িতে গিয়েও আমার সঙ্গেই কথা বলবেন, চলুন আশেপাশেই কোথাও বসে কথা বলি। ভাবি আপনি বাড়ি চলে যান, আমি আসছি। এটাই পলাশ আজগর, মুখরা বদমেজাজি। মার্জিয়া একদম মিয়ে গিয়েছিল, ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল। অন্তু চোখে আশ্বাস দিয়ে বলল, যান, কিচ্ছু হবে না আমার, এইটুকু ভরসা রেখেছি নিজের ওপর। আম্মাকে বলবেন ওষুধ কিনতে গিয়েছি, আপনার অসুস্থ লাগছিল, আগে ফিরেছেন, আমি চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। মার্জিয়া যেতে যেতে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। পলাশ অন্তুকে বলল, আচ্ছা তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না, গাড়িতে ওঠো, অন্য কোথাও যাই। অন্তু বলল, পায়ে হেঁটে যাই, চলুন, একটু হাঁটাও হবে, সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না। পলাশ ভ্রু কুচকে ঠোঁট দুটো একপাশে বাঁকিয়ে হাসছিল। অন্তুর ভেতরে ধুকপুক করছে, মস্তিষ্ক সেই আতঙ্ক ভুলতে পারেনি। পলাশ যেই কফি শপে নিয়ে গেল, কফি শপ বেশ লাক্সারিয়াস, ভেতরে আলোকসজ্জা ডার্ক। পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয়। অন্তু বুঝলো কফি শপটা পলাশের নিজস্ব। পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। অন্তু চারপাশে তাকাচ্ছিল, লোকজন নেই। ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আধারের সংমিশ্রণে। টেবিলের ওপরে 3টে গ্লাস, একটাতে টিস্যু রাখা, একটা পানির বোতল আর একটা কাচের ফুলদানি। পলাশ বলে উঠল, ভয় পাচ্ছ? অন্তু উপর নিচে ঘাড় নাড়ালো, পাচ্ছি। পলাশ হো হো করে হাসলো, প্রয়োজন নেই, বসে পড়ো। পাবলিক প্লেসে দুষ্টুমি করার ক্লাস পেরিয়ে এসেছি অনেকদিন আগে, ছোট বয়সে ওইসব করতাম। যাকে তোমরা ভদ্রলোকেরা বলো ওই বখাটেপনা, পাবলিকদের সামনে খেলি দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ। আমি হাই স্কুলের মাস্টার। অন্তু পলাশকে যতক্ষণ দেখেছে ততক্ষণ পলাশের ঠোঁটে হাসি আর জলজলে চোখ দুটোই ভয়ানক এক ইশারা খেলা করছে। পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে, আপনার টাকা 2 দিনের মধ্যেই দিয়ে দেবো। আপনি ছাড়াও আরো কিছু পাওনাদার আছে, জমি বিক্রি করতে হবে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেগুলো মীমাংসা হচ্ছিল না বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আবুর ইন্তেকাল হলো। আমি আপনার কাছে 2 দিন সময় চাইছি, এবার আমি সময় নিচ্ছি। তোমার বাবা মারা গেছে? ইন্নালিল্লাহ। পলাশ দুঃখিত হওয়ার নাটক করলো। অন্তুর শরীরকে বেশ কিছুক্ষণ চোখ দিয়ে গিলে হাসি প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীর থেকে আসছে বোধ হয়।
অন্তু তাকালো। আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। হা হা করে হেসে ওঠে পলাশ। গরু মরলে শকুন খোঁজ পায় কিভাবে? গরু মরার আগে সুগন্ধি মেখে মরে? মেয়েদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ আছে, যার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথে হয় না। অন্তুর শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। জীবন তাকে কোন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনো বুঝে ওঠা যাচ্ছে না। পলাশ গা ছেড়ে আরাম করে বসে ঘাড় বেঁকিয়ে বলল, ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরো ভালো পাওয়া যাবে। তাছাড়া খালি খালি চেয়ার ফাঁকা রয়েছে তোমার পাশটা। অন্তর্দৃষ্টি টেবিলের দিকে ছিল। মুচকি হেসে ফেলল। শুধু ভাবছেন? এটাও আশা করিনি আপনার কাছে। আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল। আপনার সাথে ব্যাপারটা মানায়। পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে। চোখের পলকে অন্তু টেবিলের উপরে থাকা কাচের ফুলদানিটা তুলে কাঠের চেয়ারে আঘাত করলো। সঙ্গে সঙ্গে ফুলদানি ভেঙে 3 টুকরো হলো। হাতে থাকা টুকরোটা পলাশের গলায় উঁচু হয়ে থাকা স্বর্ণালীর উপরে ধরলো। পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হলে অন্তু উঠে দাঁড়ালো। ভাঙা কাচের চাপে পলাশের গলার চামড়ায় ছেদ পড়ে। কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসে। অন্তু বলে, ভুললে চলবে? সেদিন কোনো রকম আপনার ডেরায় ছিলাম আমি, আজ পাবলিক প্লেসে। জবাই করে রেখে যাবো একদম। তারপর মরার পর যা করবেন আমার। জয়ামির আর আপনার মাঝে ফারাক এইটাই, জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত। মৃত্যুকে বোধহয় খুব একটা ভয় পায় না, কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান। অন্তু কাঁচের টুকরো ফেলে দিল ছুঁড়ে। ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল। অন্তু বসে পড়ে চেয়ারে। পলাশ ধীরে ধীরে 2 কদম পেছায়। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে। আচমকা রেস্তোরাঁ কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অট্টহাসির শব্দ। বাচ্চাদের মতো হাতে তালি দিল পলাশ। মাইন্ড ব্লোয়িং। আবারও হাসে হা হা করে। চেয়ারে বসে পড়ে ধপ করে, দৃষ্টি স্থির অন্তুর ওপর। আমি সত্যিই খুব হয়রান ছিলাম। জয় কাত হলো কিসে? তুমি জানো, মানুষ যেমন ঠোঁটের সিগারেট কেড়ে নেয়, ও সেইভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে। আর ওই তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেই দিন আমার সাথে ঝামেলা করে, অথচ ও আমায় চেনে। কিন্তু তুমি সেদিন যেভাবে কেঁদেছিলে আর 5টা মেয়ের মতোই লেগেছিল। মাগার এরপর একটা চমক, থু, সোজা জয়ের মুখে। আমি খুব ভেবেছি, আমার বউকেও বলেছি তোমার কথা। পলাশ চট করে থামলো। কিছুক্ষণ চেয়ে রইল ধুম মেরে চুপচাপ। কিছু মনে পড়েছে যেন, এইভাবে তুড়ি বাজালো। ওয়েট, আসছি 1 মিনিট। হাই কমিশন ব্র্যান্ডের ব্লেন্ডেড স্কচ হুইস্কি মদের বোতল নিয়ে ফিরল। গলগল করে গ্লাসে ঢেলে তাতে চুমুক দেবার আগে বলল, নেবে 1 সিপ? অন্তু মাথা নাড়ালো। চোখ বুঝে পুরো 1 শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল, এবার কথায় এনার্জি আসবে। তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল। শিট, হতাশ আমি নিজের ভাবনাই। উঠে যেতে যেতে বলল, জয় যেমনই হোক, ওর রুচি ভালো, এটা আমি জানতাম। বড় বংশের ছেলে তো, আজ প্রমাণ হলো আরেকবার। তাতে 2 টুকরো আদা, কয়েকটা পুদিনা পাতা, সোডার কৌটা থেকে খানিকটা সোডা, 2 টুকরো করা লেবু, 2 চামচ চিনি দিয়ে তাতে হুস্কি ঢাললো। 2 বার চুমুক খেয়ে বলল, বরাবর ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার উপর। তোমাদেরকে 1 রাত পর ছেড়ে দেওয়া যায় না, বুঝলে? রেখে দেবার মতো তুমি। কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি। অন্তু বলল, আসলেই বোঝা যায় অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি। পলাশ বলল, তোমার কাছে ভালোবাসার মানে কি? অন্তু বলল, বুঝি না। অন্তুর দিকে কফি এগিয়ে দিয়ে বলল, আমার সমস্যা কি জানো? আমাকে ভয় পাওয়া লোকের তো অভাব নেই। সেই সবের ভিড়ে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারোর সামনে খুব কাবু হয়ে যায়। দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে, এরা ভালো মানুষের উপর সহজে পিছলা খায়। একে বলে বিপরীত আকর্ষণ বোধ হয়। পজিটিভ নেগেটিভ তারের ব্যাপারের মতো আর কি, বুঝছো? গা দুলিয়ে হাসলো পলাশ। সাধারণ দেখতে লোকটা, কোনো জাঁকজমকতা নেই। আভিজাত্য আছে, তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভেতরে। হুডির টুপি নামানো, নকশালদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো, জলজলে চোখের মাছ দিয়ে খিলানের মতো নাক। হাসলে গা ছমছম করে ওঠে, অথচ ঠোঁট দুটোতে সারাক্ষণ হাসি লেগে থাকে। পলাশ জিজ্ঞেস করলো, আর তো কথাই বলছো না, শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে? তুমি চাইলে এই মুহূর্তেই টাকা সব মওকুফ করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি। অন্তু চুপচাপ বসে রইল। মাথাটা ফাঁকা লাগছে, উঠে যাওয়ার জন্য পা চলছে না। আচ্ছা, আর কি কি পর্যবেক্ষণ করেছো আমার, বলো শুনি? তোমার কথা শুনতে খারাপ লাগছে না? গলার কাছে জ্বলছে। এর একটা কাজ করলে? অন্তু বলল, এখনো তেমন কিছুই জানা হয়নি। সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না। যা পর্যবেক্ষণ একদিনেই করেছি। পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানে ফিসফিস করে বলে, তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা, তোমার মানুষ খুন করার ইচ্ছা, বিদ্রোহ আর আমার পেশা। চলো এটা নিয়ে একটা সিনেম্যাটিক খেলা খেলা যাক। ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনটেক মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। পলাশ হিপ ফ্লাক্সে মদ ঢেলে নিতে নিতে বলে, তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে, আমার আদেশেই থাকবে। ছেড়ে তো দিতে পারি না তোমাকে। বিন্দু জলের মতো বহুদূর গড়াবে তুমি, যা বুঝলাম। তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার, কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি। অন্তু বলল, আমি কোনো খেলা খেলছি না, যদিও আপনি আমার ভাইয়ের পাওনাদার। ভাই অপারগ টাকা পরিশোধ করতে, তাই তা আমার জিম্মাই। তবুও ধরুন আমি জিতে যাই। পলাশ হুডির টুপি মাথায় তুলল। কি চাও? অন্তু বলল, তখন চেয়ে নেব। পলাশ মাথা দুলিয়ে হাসে। সাবধানে থেকো, আসছি, খোদা হাফেজ। কপালে তর্জনী ও মধ্যমা আঙুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিতে ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল, রুবেল, ম্যাডামকে কফি না খাইয়ে কিন্তু যেতে দিস না। সোমবার বিকেল 4টা।
ছাদের ওপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘুরে এসেছিল। তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল। ঘুড়িটা ছাদে পড়তেই ধরেছে, তা তো পুচকেটাকে ফেরত দেয়নি। লাটাইটা অব্দি জোর করে কেড়ে নিয়েছে সে। এখন নিজেই ঘুরে ওড়াচ্ছে। সাদা লুঙ্গিটা দুই পাশ থেকে এনে দুই ঠ্যাঙের মাঝখানে আটকে রেখেছে। খালি গায়ে, গলায় লাল টকটকে গামছা ঝুলছে, কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা স্যান্ডেল। এ এক অসঙ্গতি। তার উপর আবার চামড়ার স্যান্ডেলের বেল্ট খোলা। দুর্দান্ত উঠছে ঘুড়িটা। পুচকে দাঁড়িয়ে কাঁদছে। জয়ের ভয়ে জোরে কাঁদার উপায় নেই। জয় বলে দিয়েছে, কান্নার সাউন্ড কানে আসলে এখনই ধরে দাদি একদম কোপ মেরে সুনুতে খাতনা করে দেবে। পুচকেটা এমন ভয়ঙ্কর রিস্ক নেবে না। সে নিঃশব্দে ফুপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কিভাবে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে। জয় জিজ্ঞেস করলো, তোর ঘুড়ির দাম কত রে? ছেলেটা বলল, কাগজ কিনে বানাইছি, তুমি আমার ঘুড়ি দাও। জয় বলল, ততলু শালা, সেই কাগজ তো আর তোর রূপ দেখে দেয় নাই দোকানদার, যে ফটকা মারা সুরত তোর কাগজের দাম কহে? ছেলেটা বলল, 6 টাকা। জয় বলল, তোর বোন আছে? ছেলেটা বলল, বিয়ে হয়ে গেছে। জয় বলল, শিট, আমি মানুষ খারাপ হলেও লোক ভালো। ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দেব। সেই বালিতে গুড়, মাইনসের এটোতে মিছে মিছেও মুখ রোচে না আমার। বিয়ে দিবি ভালো কথা, আর কয়দিন পরে দিলে আজ ঘুড়িটা ফেরত পেয়ে যাইতি। ছেলেটা কান্না করে আর বলে, আমার ঘুড়িটা দাও। জয় বলে, ওয়েট শালা ততলু, তোরে আমি জিজ্ঞাসি তোর বোন আছে কিনা, তুই বিয়ে হয়ে গেছে কইলি কেন? বিয়ের প্রস্তাব দিছি আমি, তুলে মারবো এক আছাড়। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল পুচকে। জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো, চুপ কর, এত বিশ্রীভাবে কেউ কাঁদে? হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদতেছিস কেন? যার কণ্ঠ ভালো না তার উচিত না জীবনেও কাঁদা। নিচ থেকে কবিরের চেঁচানো শোনা যায়, ভাই নামেন, আইসি। জয় বলে, তো কি নাচবো এক চোট? আইসিস দাঁড়া, পায়ে মোর্চা ধরছে। ঘুড়ির সুতো লাটায় পেঁচিয়ে তা ছুড়ে দিয়ে বলল, ততলু ধর তোর ঘুড়ি। আজ প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, তোর ওই বৃষ্টি কান্নার অভিশাপ সাথে করে গেলে দেখা গেল গাড়ি উল্টে মরে পড়ে রইলাম। শ্বশুরবাড়ি তো যাওয়াই হবে না, জীবনে বাসন না করেই ম্যারিড ব্যাচেলর অবস্থায় মারা পড়বো। বাসন না করে মরা ঠিক না, কতকাল স্ট্রিট ফুড খাবো, এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরবো। তৈরি হয়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে জয় কবিরকে জিজ্ঞেস করলো, জামাই জামাই লাগতেছে আমায়? কবির মুচকি হাসলো। রাবেয়া দরজা খুলতেই সালাম দেয় জয়, ভালো আছেন আন্টি? জুতো পরেই ঢুকে পড়লো ভেতরে। রাবেয়া কথা বললেন না, তার মুখে কালবৈশাখীর মেঘ জমেছে। জয় ঢুকলো, হাতের মিষ্টিগুলো হাতে না দিয়ে নিজেই ভেতরে এগিয়ে টেবিলের উপর রাখলো। কমপক্ষে 5-7 কিলো মিষ্টি। পেছনে ফিরে ঠোঁট কামড়ে হাসলো। সবাই স্বার্থপর, দেখেছেন? স্বার্থের কাছেই সম্পর্ক। স্নেহ, আদর, আচরণ সব বদলে যায় জীবনেও, সব বদলে যায় জীবনও। এর আগের বার এসেছিলাম, আপনি আমাকে আম্মা ডাকতে বলেছিলেন, কারণ আমি এতিম। খুব মায়া হয়েছিল আপনার। এর মাঝেই আপনার কিছু ক্ষতি করেছি, আজ জবাবই দিচ্ছেন না। সুযোগ হলে জুতো তুলতেন আমার মুখে। অথচ আজও কিন্তু আমি সেই এতিমই আছি। নাকি বাপ মা বেঁচে উঠছে আমার? এমন কেউ নাই দুনিয়ায় যে নিঃস্বার্থ ভালোবাসে। এজন্যই আমার মানুষকে ভাল লাগে না, তারা সচেতন খুব। বোকা না, আপনাকেও ভাল লাগছে। বিকৃত মস্তিষ্কের জয়। তার যুক্তি ও ধারণা মানুষের সমাজে তুলে ধরার উপযোগী নয়। যার কাছে পাপকে পাপ মনে হয় না, সে পাপ এবং পাপীর ঊর্ধ্বে। আশপাশ দেখে জিজ্ঞেস করলো, অন্তিক আছে? রাবেয়া কথা বললেন না। ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল, তার চেয়েও বেশি দৃশ্যমান তার চোখের তারাই জয়ের জন্য ঘৃণা। জয় ক্লান্ত ভঙ্গিতে হাত দুটো মাথার উপর তুলে শরীর বাঁকালো। আচ্ছা, আপনি ওকে ডেকে দেবেন। আমাকে আবার খুব ঘৃণা টেনা করে নিশ্চয়ই। আমি আবার আমার হেটার্সদের সামনে বেশি ঘুরঘুর করি, তখন মানুষ কটমটায়। কিন্তু সাহসের জোটে না কিছু বলার, তখন নিজের শক্তি অনুভব করি। তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী। ভালো না ব্যাপারটা? অসভ্যের মতো অল্প হেসে সিরিয়াস হলো। কাহিনী হচ্ছে, আমাদের বাড়ির বইয়েরা বাপের বাড়ি পড়ে থাকে না। শুক্রবার আর্মিনকে তুলে নিতে আসবো। এখানে তেমন কিছুই করতে হবে না, খুব বেশি লোকজন আসবে না বরযাত্রী হয়ে। যাদের না বললেই না, টুকটাক ভাই ব্রাদার্স আসবে কয়েকজন, 20-25 জনের মতো। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দেবো, সকালে বাবুর্চি চলে আসবে। টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে। রাবেয়ার চোখে মুখের বিরূপতা অগ্রাহ্য করে এগিয়ে গেল ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালো। পলাশের কাছ থেকে ফিরেই একগাদা কাপড় চোপড় ভাঁজ করতে লেগেছে অন্তু। পেছনে ফিরেছিল। জয় ঠোঁট দুটো ফাঁক করে সামান্য একটা ঢোক গিলল। নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অব্দি স্ক্যান করে অন্তুকে। ঠোঁট কামড়ে সামান্য হেসে ডেকে উঠল, ঘরওয়ালি। অন্তু পিছনে তাকায়, নির্বিকার নির্লিপ্ত চাহনি। পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। জয় হেলে দুলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ায়। ডাকটা শুনতে কেমন লাগে আর্মিন? অন্তু জবাব দেয় না। গলা উঁচিয়ে বলে জয়, সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নাই। এসব পড়ে থাকা জমি তোমার বাপের নাকি? হলে অন্তত পক্ষে দত্তরটা ভালো পাবো, তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে। ফোন ভাইব্রেট হচ্ছিল। নাক মুখ কুচকে রিসিভ করলো। সম্বন্ধীর পোলা, তোর বউ মরার সংবাদ দিলে একটা ললিপপ খাওয়াবো। রাহাত মিনমিন করে বলল, ভাই আমার তো বউই নাই, কিন্তু আপনার বউ মানে ভাবিজানরা নিয়ে কিছু বলার জন্য কল দিছি। জয় জবাব না দিয়ে শীষ বাজালো 2 বার। আপনি কি গেছেন শ্বশুর বাড়ি? ভাবি বাসায় পৌঁছাইছে? জয় চুপচাপ কলটা কেটে দিল। রুমে এসে অন্তুর বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়ল, জুতা পরা অবস্থাতেই। পাশেই বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছে। 2 চোখ বুঝে শান্তভাবে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলে? অন্তু বলল, ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আর কোথাও যাওনি? পলাশের সাথে কফি শপে গিয়েছিলাম। জয় চোখ বুঝেই হাসলো নিঃশব্দে। হাসি মুখে বলল, কেন?
সেই দিন তোমায় আমি বাঁচিয়েছিলাম বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না, নাকি পলাশ যা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল তার বাকিটুকু উপভোগ করতে গিয়েছিলে? এমন একটা অশিষ্ট নোংরা কথাতেও বিশেষ কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না অন্তুর মাঝে, যেন সে অতি স্বাভাবিক কিছুই শুনেছে মাত্র। অল্প হাসলো। সবার চরিত্র তো আর আপনার মতো ময়লা দুর্গন্ধে জড়ানো না। আপনার আর আমার কোনো তুলনা হয়? আপনি হলেন নর্দমায় জন্মানো পতঙ্গ, আমি মনে হয় অত খারাপ না, ঠিক না? জয় সম্মতি জানালো। ঠিক, তবে তবে একদিনে আমার সব পড়ে ফেলবে? নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি, একদিনে গড়িনি নিজেকে, অথচ তুমি আয়ত্ত খুব দ্রুতই করে ফেলেছ আমায়। নট ফেয়ার ঘরওয়ালি। অন্তুর মন বিদ্রোহ করে উঠল। আপনার মতো নিচু মনের উপন্যাস পড়ার রুচি আবার কোথায় জয়ামির? কথাগুলো চেপে জিজ্ঞেস করলো। মহাভারত পড়েছেন? পুরোটা পড়িনি। শকুনি মামা নিশ্চয়ই আপনার খুব প্রিয়? জয় বলল। দুর্যোধনকেও ভালো লেগেছিল। অন্তু বলল। স্বাভাবিক। জয় বলল। আসল কথা বলো। অন্তু বলল। সুগন্ধ, দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না, অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশি খাটুনি করার প্রয়োজন নেই। যার কাছে যা নেই সে তার মর্যাদা বা কুফল কিছুই বোঝে না। একজন সম্মানী ব্যক্তি আরেকজনের সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে? যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে? জয় মাথা নাড়ল। পারে না, ঠিক কথা। আমার সম্মান নেই, আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না, ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু এখন তোর ভণ্ডামি তোর কাছে রাখ। পলাশ মুস্তাকিনের সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সামনে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুব ভালো লেগেছে আমার। তবুও এখন এই ধরনের বালের প্যাচাল থামা, নয়তো বালিশ চাপা দিয়ে খুন করে রেখে যাব। তোর লেকচার আমার কোনো কালেই ভালো লাগে না। বউ মারা ভালো কাজ, কিন্তু ভালো কাজ আমি করি না। মারার হলে টুকটাক মেরে ফেলে রাখা কোনো কাজের কথা না, মারলে কোনো একদিন জানটাই বের করে আনবো। যা বলতে এসেছি তাই শোন। অন্তু ভাঁজ করা কাপড় র্যাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায়। জয় আবার টান হয়ে শুয়ে বলল। শুক্রবারের দিন লোক আসবে ও বাড়ি থেকে, মার্কেট করতে হবে। ভাবি বলল আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরাই করে, তোমাকে নিয়ে যেতে বলেছে মার্কেটে। তাছাড়া বেটি মানুষের বাজার জীবনেও করি নাই, ওইসব বালছাল আমি কিনতে পারবো না। কাল সকালে তৈরি থেকো। অন্তু বলল। আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে, ফ্যাশন নিয়ে আমার কোনো সেন্সিটিভিটি নেই। জয় খুঁটিয়ে দেখে অন্তুকে। নারী দেহের প্রতিটা ভাঁজে জয়ের পৌরষ নজর পরিভ্রমণ করে শেষ অবধি থামে অন্তুর কাঁধ থেকে বুক অবধি। নিঃশ্বাস ভারী হয়, জোরে করে শ্বাস ফেলে ঘাড় ঘুরায় অন্যদিকে। তখনই অন্তু বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। জয় বালিশটা খাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ এলিয়ে দিয়ে বলে, এমন ভাব করছো যেন আমি সব শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমায় ও বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। বিয়ে হয়েছে, তুমি দায়বদ্ধ। কি শর্ত দেবে? সিনেমার হিরোদের মতো আলাদা শোয়াবে? অন্তু কথা বলল না। জয় খ্যাক খ্যাক করে উঠল। নাটক করো না, কি চাও বলো। আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে, দুই হাতের তালু বিছানায় ঠেকালো। অন্তু বলল, কুড়িগ্রামে আব্বুর পৈতৃক কিছু সম্পত্তি আছে, মেজো চাচা সেটা দখল করে আছে, সেখানে নিজের খামার দিয়েছে। পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ আছে। প্রতিদিন বাড়ি বয়ে লোকজন আসছে। আব্বুর যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকাটা আর দেবো না, তাগাদা বেড়েছে। আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন। খামার পরিষ্কার না হলে ক্রেতা রেস্ট্রিতে যাবে না। জয় কিছুটা সময় নিয়ে মাথা তুলল, চোখা স্বরে বলল, আমাকে তোমার দখলদার মনে হয়? অন্তু অবাক হওয়ার ভান করে সামান্য হাসলো। আপনার মনে হয় না? শুধু আমার কেন, সবারই মনে হয়। রাজনীতিবিদদের কাজ কি? দখল করা। সেটা হোক ক্ষমতা, সম্পত্তি, মানুষের অধিকার অথবা জনসাধারণের জীবনের সুখ। আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি, তবুও লোকে আপনাকে পছন্দ করে। হতাশ আমি। জয় বাঁকা হেসে ঘাড় ঘুরালো। কারো পছন্দের হতে আসেনি দুনিয়ায়, বেঁচে থাকার জন্য এসেছি, নিজের মতো করে বাঁচবো। বেশ শান্ত দেখালো জয়কে। অন্তু আবার বলল, কাল মঙ্গলবার, সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছতে বেলা 11:30টার মতো বাজবে। কাল রেস্ট্রি না হলে আগামী পরশু বুধবার হবে। টাকাটা এনে হিসেব করে নিজের হাতে পলাশকে দিয়ে আসবেন। পলাশের পাওনা সুদসহ 12 লক্ষ টাকা দাবি করেছে ও। ওখানে আব্বুর জমি 4 কাঠার বেশি, কম বেশি 1,20,000 টাকার মতো আসতে পারে। বুধবারের মাঝে এই কাজগুলো শেষ করে ফেলুন। বৃহস্পতিবার অনুষ্ঠানের কাজের জন্য রইল। জয় বলল। আদেশ করছো? অন্তু বলল। আপনার মনে হচ্ছে? জয় বলল, না। অন্তু হাসলো। তাহলে করছি না। তুমি যাবে না কেন সাথে? আপনি যাচ্ছেন তো চলবে। ভরসা করছো? আপনার মনে হচ্ছে? না। তাহলে করছি না। জয় মৃদু ধমকে উঠল। আমি একা গিয়ে কারবাল ছিড়বো ওখানে? আমি কাউকে চিনি? অন্তু বলল, কল করবো আমি, বলে দেবো সব। আর এইটুকু যদি সামলে নিতে না পারেন তাহলে আর মাস্তান হওয়ার ফায়দা কি? অন্তুর সূক্ষ্ম অপমানে জয় ধৈর্যহারা হয়ে উঠল। এক চোটে বসা থেকে উঠে অন্তুর পেছনের চুলগুলো মুঠো করে ধরে হিচড়ে পেছনে ঠেলে নিয়ে গেল। তাতে সবে গুছিয়ে রাখা কাপড়ের র্যাকটা উল্টে পড়ে যায়। অন্তুর পিঠটা সজোরে ধাক্কা খায় দেয়ালে। পিঠে আঘাত পেতেই অন্তু থাবা দিয়ে খামচে ধরে জয়ের কলার। বুকের ওপর আঁচড় লেগে চামড়া উঠে যায় জয়ের বুকে। অন্তু ছাড়ে না, মাংসাশির মতো খাবলে ধরে চিবিয়ে বলে, মাস্তান নন আপনি, আপনি কুকুর। ভুলটা সহ্য নিয়েছি, এবার ছাড়ুন। মানুষের ভুল হয়ে যেতেই পারে, মাস্তান তো ভালোই। আপনি কি আর তেমন? রাস্তায় রাস্তায় কিছু কালো কুকুরেরা ঘুরে বেড়ায় না? মানুষ দেখলেই হামলে পড়ে, আপনিও তাই। জয় এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। ও বোধহয় শুনতে পেল না অন্তুর ভৎসনাগুলো। ঝাপড়া ঝাপড়িতে অন্তুর গায়ের ওড়না পড়ে যায় একপাশ থেকে। এর আগেও দেখেছে এভাবে, তখন যেই চাহিদাগুলো জাগেনি তাকিয়ে থাকতে ইচ্ছে করেনি এমন করে। পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়ে গেছে সেই সব। আজ হলো না। ক্রমশই তীব্র পুরুষ দেহটা পাগলামি শুরু করলো জয়ের। বুকের আঁচড়ে যখন জ্বলে উঠছিল, জয়ের শরীরটা আচমকাই অন্য চাহিদায় মনোযোগ পেল। অন্তু সুন্দরী, এত কাছ থেকে আরো বেশি লাস্যময়ী লাগছিল।
ক্ষুধার্ত জয়ের এত কাছে, হাতের থাবায় মেয়েটাকে পেয়েছে। এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে উঠল। 27 বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসের উঠানামা করা বুকটা নেশাদ্রব্যের মতো লাগলো। জয়ের নিঃশ্বাস ভারী হলো। পশমে ঢাকা বুকের ভেতরটাই আলোড়ন উঠল। অন্তুর চুলে থাকা হাতটা শিথিল করে অপর হাত দিয়ে অন্তুর একপাশে ঝুঁকে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিয়ে হাতের মুঠোয় গোছাতে শুরু করলো। অন্তু থমকে যায়। জয় অন্যমনস্কভাবে অদ্ভুত স্বরে বেহায়ার মতো আবদার করে, একটা চুমু খাই তোমার ঠোঁটে। অন্তুকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয়। বিড়বিড় করে ওঠে, মেয়ে মানুষ জীবনেও স্বীকার করবে না। দাড়ি গোফের মুখটা অন্তুর ঠোঁটে লাগায়, শক্ত একটা চুমু। অন্তুর ওড়নাটা তখনও জয়ের হাতে পিষে যাচ্ছে। যতটা জোর জয় সুতোর ওড়নায় দিচ্ছিল, ঠিক ততটাই হিংস্র হয়ে ওঠে তার ঠোঁট এবং অপর হাতটা। এভাবেই কেটে যায় মিনিট খানেক। জয় সরে দাঁড়ায়, হাঁপিয়ে ওঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে, এবার কি বলবে? ধর্ষক চলবে তাই বলো। আর এক মুহূর্ত দাঁড়ায় না। অন্তুর ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে। অন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। থু করে 2 বার থুতু ফেলে মেঝেতে, হাত দিয়ে ঠোঁট ঘষে, আবার থুতু ফেলে। উপরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। আমার স্বামী এই কুকুরটা, এভাবেই সহ্য করতে হবে যখন প্রতিবার কাছে আসবে? কি বিধান আপনার! মানা করলে নাকি আপনার ফেরেশতারা অভিশাপ দেয়। আপনি মহান মালিক আমার। অন্তিক আবার একটা ছোট দোকান খোঁজ করছে। মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলকভাবে একবার ব্যক্তিত্বহীনের মতো কাজ করাই যথেষ্ট। অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে সেটা ভুলতে পারে না। সব ভুলে নিজেকে সংসারে সক্রিয় করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও। রাতে মার্জিয়া বলল জয়ামির এসেছিল। সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে। আর কি বলার থাকে? অন্তিকের কাছে জয়ামির নর্দমার পচা নাপাক ময়লা, যা ঘৃণ্য বর্জনীয়। তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল অপরিকল্পিত, কিন্তু অন্তুর জন্য কলিজা ফাটে। অথচ সান্ত্বনা দেবার ভাষা নেই। আমার মনে হয় ওর বোন এমন দুর্বল নয়। অন্তুর কাছে যুক্তি, ধৈর্য, কথার বান ও প্রতিবাদের সাহস সব আছে। অন্তু বারান্দায় 1 কাপ কড়া চা আব্বুর বসার চেয়ারখানাতে রেখে আব্বুকে জিজ্ঞেস করলো, তুমি যাতে চিনি খাও না কেন? বলো, পানসে লাগে না? আমি তো জীবনেও তোমার চা মুখে দিতে পারি না। আমজাদ সাহেব বেতের তৈরি রকিং চেয়ারে বসা। চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন, কি যে খুশি লেগেছিল তার চোখ মুখে। গাম্ভীর্যের পেছনে এক শৌখিন মানুষ ছিলেন তিনি। অন্তু চেয়ারে হেলানা দিয়ে আব্বুর দিকে চেয়ে থাকে। আজ কোনো কথা বলছে না, জবাব দিচ্ছে না। অন্তু ছটফট করে উঠল, কি হয়েছে তোমার আব্বু? কথা বলছো না কেন? তোমার অভিমান সহ্য করার সাধ্যই আমার নেই। তোমার আর কত কি সহ্য করা লাগবে আমাকে? অনেকক্ষণ পর বললেন আমজাদ সাহেব, তুই চলে যাচ্ছিস অন্তু? ওই বাড়ি কিন্তু যাবো না আমি। তুই আসিস রোজ, আমি এখানেই থাকবো। অন্তু চমকে উঠল, এ কথা কেন মাথায় আসছে? অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটাতে। আব্বুর অবয়বটা মিলিয়ে যায়। অন্তু চারিদিকে তাকায় ব্যাকুল হয়ে। অন্তিক জিজ্ঞেস করলো, চাটা আমি খাবো? একটু চিনি এনে দিবি? 2 ভাই বোন অনেকক্ষণ যাবৎ চেয়ে থাকে একে অপরের চোখের দিকে। ঘোর নীরবতায় কাটে ততক্ষণ। অন্তু পরে উঠে দাঁড়ায়। ছোট চিনির কৌটা এনে 2 চামচ চিনি দেয় অন্তিকের কাপে। অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে, চা আব্বুর জন্য বানিয়েছিলি তাই তো? বড় ভাই বাপের মতো। চাটা খাওয়া খুব বেশি অসাংগতিক হবে না? আমি তোর তেমন ভাই না অবশ্য। ঠিক বলেছি? অন্তু বলল, এমন ভং ধরছিস কথাবার্তায় যেন খুব শিক্ষিত আর বিজ্ঞ। তুই অনার্স পাশও তো করতে পারিস নাই, বরের মালা গলায় তুলেছিস। আমার সামনে বুজুর্গি কথাবার্তা বলতে আসবি না, বিরক্ত লাগে। অন্তুর ঠ্যাস মারা কথাতে অন্তিকে হেসে ফেললো। পাপ আর বিদ্যুৎ, প্রথমে এরা নিজেদের বাপকে মারে, শুনেছিস? আমার পাপও ছাড়েনি আমায়। অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে অন্তিক বলে, পলাশ কি করেছিল তোর সাথে? অন্তু বলল, পলাশের ব্যাপারে কিছু জানিস? এমন কিছু যা জানা উচিত ছিল আমার। প্রসঙ্গ এড়িয়ে নিজেই প্রশ্ন করলো অন্তু। সকাল 11টার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু রওনা হয় মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করা মুহূর্তে রাবেয়া রুষ্ট কণ্ঠে বললেন, বোরখা ছাড়ছিস? এমনি চলাফেরা করে মেয়ে মানুষ? জাহান্নামী হয়ে গেছিস তুই। আল্লাহরে ভয় লাগে না? বেপর্দা বেহায়াদের মতো চলাফেরা করতে শিখেছিস? অন্তু খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলল, কিসের পর্দা করার কথা বলছো আম্মা? বেশ্যার শরীরে বোরখার পর্দা? যে মেয়ে পরপুরুষ ঘরে ঢোকায় তার পর্দা? মাছি তাড়ানোর মতো করে হাত নাড়ে অন্তু। মূর্খ তুমি। মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনবো তাতে পাপ বাড়বে আম্মা। কি বলতো, মানুষের আসল পোশাক সম্মান, তা আছে আমার? কাপড়ের পোশাকে শরীর ঢাকলেই কি আর না ঢাকলেই বাকি? নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা। যখন সম্মানের ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে, কিসের পোশাক গায়ে চড়াবো? লোক দেখানো হয়ে যাবে না? আর ওইটাকে রিয়া বলে, যা হারাম। ওষুধ খেয়ে নিও, বের হচ্ছি। মুস্তাকিন থাকে দিনাজপুরের বাঁশের হাটের ঢাকা দক্ষিণ রোডের মিশরা উদ্দিন সরণিতে। ফ্ল্যাট বলতে 6 তলা বাড়ির 1 ইউনিট। মুস্তাকিনের ঠোঁটের কোণে সেই মুচকি হাসি ঝিকমিক করছিল। নিজের হাতে নাস্তা বানিয়ে আনলো। সোফায় বসে বলল, কি ব্যাপার, রাস্তা ভুল করে? প্রয়োজনে। মুস্তাকিন হাসলো। প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলতো না। নিহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে কম বেশি 20 বার শ্বাস প্রশ্বাস ফেলে। কি প্রয়োজনে এসেছেন? চুপচাপ তাকিয়ে রইল অন্তু। মুস্তাকিনকে ওর কোনোদিন সাধারণ মানুষ মনে হয়নি। কিছু একটা আছে লোকটার মাঝে, কিছু একটা। সেই কিছু একটা কি যে তা আন্দাজ করা দুঃসাধ্য। লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণ সম্পন্ন। মুস্তাকিন হাসলো। উকিল হবার আগে যদি এভাবে স্ক্যান করেন, এনার্জি লস হবে ম্যাডাম। এই জহুরি দৃষ্টিকোণকে বাঁচিয়ে রাখুন। আপনার ভবিষ্যৎ পেশায় অতি প্রয়োজন। এখন খরচা করবেন না অপ্রয়োজনে। লোকটা হাসে বেশি। তো আপনি বলছেন
আপনাকে নিরীক্ষণ করার প্রয়োজন নেই? নিজেকে খাঁটি বলছেন? ফের হেসে ফেলল মোস্তাকিন। খাঁটি? সে তো স্বর্ণও হয় না। 24 ক্যারেটকে লোকে খাঁটি স্বর্ণ বলে জানে, অথচ এটা জানে না স্বর্ণে খাদনা মেশালে গহনা তৈরি করা যায় না। স্বর্ণ নরম ধাতু, ওতে খাদনা মেশালে তা দিয়ে অলংকার করা যায় না, গলেও মজবুত হয় না। আর খাদ মেশানো স্বর্ণ কখনো 24 ক্যারেট হয় না। অন্তু চোখে হাসলো। অর্থাৎ খাঁটি মানুষেরা দুর্বল হয়, তাই না? আমিও বুঝি আজকাল, মুস্তাকিন বলল। আমি একটু ব্যাকডেটে মানুষ, কফিতে তৃপ্তি কম পাই। চা ভালো বানাতে পারি, টেস্ট করে দেখুন, নয়তো পরিশ্রম বৃথা যাবে। অন্তু বলল, কথা শেষ করে নেব, ঠান্ডা হোক। আপনি আমায় পলাশের ব্যাপারে বলুন, কিছু লুকাবেন না এবং এটাও জিজ্ঞেস করবেন না কেন জানতে চাইছি। মুস্তাকিন বলল, আপনার উকিল হয় ঠিক আছে, শুনানি পেশ করায় খুব দক্ষ হবেন, তবে রাজনীতিতে গেলে ভালো হতো। কথার ভাষণেই পার্টি আপনার, ভালো কথা জানেন, খুব সাজানো। অন্তিক দর্শকের মতো বসে আছে, দৃষ্টি অন্তুর মুখের দিকে, যেন মনেই নেই এমন ভঙ্গিতে মুস্তাকিন জিজ্ঞেস করলো, এটা কত সাল চলছে যেন? অন্তু জবাব দিল, 2014 সাল চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয়, ঠিক তেমনিভাবে রাজনীতিতে থাকতে গেলে বিভিন্ন ধান্দার বিভিন্ন ধরনের মানুষের সাথে লেওয়াজ করে চলতে হয়। সেভাবেই একটা লেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে। হামজা পলাশের সমসাময়িক জুনিয়র। পলাশ হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় 8 বছর আগে। ভার্সিটিতে থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের এক সাধারণ সম্পাদক, অথচ ভার্সিটির পাঠ চুকিয়ে বের হতেই সে ছাত্রদল থেকে একদম অব্যাহতি নিল। ব্যবসা শুরু করলো নিজের। ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজন আজগরের সাথে মিলে হয়ে উঠল এক বিশিষ্ট সন্ত্রাস, সাথেই মহাজন ব্যবসায়ী। সেই সামলায় এখনকার কারবার। ঢাকাতে আছে রাজন আজগর। পলাশ রাজনীতি ছেড়েছিল, এর অবশ্য একটা কারণ আছে। ওর অনার্স ইয়ারের ফাইনাল পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার আগেই এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে। এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করেছিল। সেই মহিলার পরেও তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোন ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠেছিল। এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে। এই ক্ষোভেই রাজনীতি ছেড়ে সন্ত্রাস নীতিতে যুক্ত হয়েছে। মানুষকে টাকা ধার দিয়ে তার সুদের ব্যবস্থা রাখে না, পরে বাড়ির মেয়েরা তার শিকার হয়, যা অন্তুর সাথে হয়েছিল। জয় জানে সবই, কিন্তু সে জানতো না অন্তুর মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ভিড়বে। পলাশ ছাত্র রাজনীতি থেকে বেরিয়েছিল কেবল নিজের অমানসিক মস্তিষ্কে চাহিদাগুলো চরিতার্থ করার জন্য। দিন দিন এত শক্তিশালী হয়ে উঠেছিল সে, তার শক্তির নিচে অল্প জায়গা পেলেও তা যে কারোর জন্য বিশাল ব্যাপার। তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জো নেই। চালচলনে খুব সাধারণ এবং আকস্মিক গুপ্ততা আছে। ওর যে মাথায় দোষ আছে, এটাও ওর শিকার ছাড়া কেউ ধরতে পারবে না। তবে 4-5 বছর আগে পলাশের জন্য চারপাশটা এত অনুকূল ছিল না। প্রশাসন পুরোটা মানেনি তখনও। সাল 2010-এর দিকে রাজনৈতিক বিপর্যয় পুরো দেশ জুড়ে। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর হলো, আরেক দফায় যুদ্ধাপরাধীদের বিচার হলো, বিএনপির নেত্রীর নিবাস পরিবর্তন। তখন দেশের অবস্থা খুব উত্তেজিত। সেই সময় হামজা কেবল মাথাচাড়া দিয়ে উঠেছে রাজনীতিতে। তার সাথে ভাবটা গড়ে তুলেছিল নিজের স্বার্থেই পলাশ। এরপর থেকেই দুই পক্ষ পরস্পরের জন্য ব্যাকআপ সাইড হয়ে গেল। কিন্তু মাঝার তখন জয়ের বিপরীতে ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে হতবিহ্বল, অথচ মাঝার জনপ্রিয়তার তুঙ্গে। তার বিপরীতে সরাসরি লড়ার হাত কোনোদিনই শক্ত হয়ে ওঠেনি মাঝারের। বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনৈতিক নেতা হামজার দাপট চলছিল চারিদিকে। চাচাতো বোনকে বিয়ে দেওয়ার পেছনে মাঝারের একটা দারুণ পরিকল্পনা থাকলেও তা কোনোদিন সফল হয়নি। হামজা ঠিক যতটা চতুর তেমনই ভয়ানক। সে নিজের অর্জনের ভাগ কাউকে দেয় না। পুলিশের সাথে নিয়মিত উঠা বসা শুরু করলো। এরপর সমস্যাটা তৈরি হয়েছিল হামজা ও জয়ের বেপরোয়া চালচলন নিয়ে। মাঝার পুলিশকে খুব মান্য করে চললেও জয় আর হামজার কাছে পলাশ তেমন একটা আধিপত্য বিস্তার করতে পারেনি কোনোদিন। আরো বহুত ব্যাপার আছে যেগুলো শুধু ওরাই জানে, আপনার না জানাই ভালো। মুস্তাকিন কথা শেষ করলো। অন্তু উঠে দাঁড়ায়। জয়ামিরের ব্যাপারে কি জানেন? জয়ামির এক যুদ্ধ অপরাধীর ছেলে। খুব সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করলো মুস্তাকিন। অন্তু বেরিয়ে আসে মুস্তাকিনের ফ্ল্যাট থেকে। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াতেই নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার সাথে রাস্তা পার হচ্ছে। অন্তুর বুকটা ধড়াস করে ওঠে। তখনই ডান হাত চেপে ধরে অন্তিক, তাড়া দেয়, ফাঁকা রাস্তা, চল পার হই। বিগত 2014-এর 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। ভোট দিতে গিয়েছিলেন না আমজাদ সাহেব, কাউকে যেতেও দেননি। অন্তু তখন নতুন ভোটার। সে আব্বুকে খুব আগ্রহের সাথে বলে, কাল আমি নাগরিক হব, আমার প্রথম ভোট দেব। আব্বু হেসেছিলেন, তোর জন্য ব্যালট পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি, আজ রাতেই সেসবে সিল পড়ে যাবে। কষ্ট করে ভোট দিতে যাওয়ার ঝামেলা নেই। জনগণের খাটুনি কমাতে সরকার দেখ কত কি করে। তবুও লোকে বলে রাজনীতি আর রাজনীতিকরা নাকি ভালো না। সে খবরের কাগজ পড়ছিল। নির্বাচনের আগের রাতে কমপক্ষে 500 ভোট কেন্দ্র আগুনের হালকায় দাও দাও করে জ্বলছে। 20-25 জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয়, আমজাদ সাহেব ধারণা করলেন মৃত্যু এর চেয়ে অনেক বেশি হয়েছে, আহত অগণিত। তার মধ্যে নিশ্চয়ই শিবির আর বিরোধী দলীয় বিএনপির ছেলেরাই বেশি মরেছে। অন্তু সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করছিল, আব্বু তুমি কি জামাত শিবিরকে সমর্থন করো? আমজাদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, আমি অন্তত এই দেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচার নেতাদের সমর্থন করি না। অন্তুদের ভার্সিটি ছুটি হয়ে গেল। চারদিকে হাহাকার। মাস জুড়ে স্কুল কলেজে ছুটির পর ছুটি। একে একে জেলে যায় লোকে। তার কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয়। সুবিচারে দেশ ভরে উঠতে লাগলো কানায় কানায়। লোকের রাতে বাইরে বের হয় না সুবিচারের ভয়ে। কোথাও তাদের ওপর না সুবিচার ঘটে যায়।
এমনিতেও এত সুবিচার এই বাংলাদেশের সীমানায় আটকে আছে, উতলে পড়ে যাচ্ছে। বাইরে বের হওয়া লোকের নিশ্চয়তা নেই ঘরে ফেরার। বিনা নোটিশে কারাদণ্ড হয়ে যায় আজকাল মানুষের। এভাবে পেরিয়ে যায় প্রায় 6 মাসের মতো। জুলাই মাসে সবকিছু সামান্য স্বাভাবিক হওয়ার পরেই সবকিছু চলতে শুরু করে। কতদিন এভাবে চলা যায়? উত্তাল ঢাকা শান্ত যেন। নির্বাচন থামানো যায়নি, ঠিক ক্ষমতায় বসে পড়েছে ভক্ষকগণ। এই শোক এবং হতাশা আর বিরোধী বিপ্লবীরা একে একে জেলে যাওয়ার হতাশায় নিমজ্জিত হয় তারা। আইনস্টাইন বলেছিলেন, পৃথিবীর প্রায় সকল তুলনাকে আপেক্ষিকতা দিয়ে ব্যাখ্যা করা যায়। আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা হতাশা নিয়ে দমে গেল, হামজা জয়ের মতো ছাত্রলীগের তরুণরা উপর মহলের প্রশ্রয়ে তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল। আজ 12ই ডিসেম্বর 2014, রোজ শুক্রবার। অন্তু বিয়ের সাজে বসে এসব ভাবছে। অবাক হয়, জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সে ধীরে ধীরে সাধারণ একটা স্বপ্ন দেখা মেয়ে থেকে কেমন আন্তর্জাতিক রাষ্ট্রীয় বৈষম্যের দিকে ঝুঁকে পড়েছে। কিসের সংগ্রামের আগুন বুকের ভেতর ধিক ধিক করে জ্বলছে। পরিস্থিতি তার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা তাকে আর কত দূর নিয়ে যাবে। অন্তু মাঝে মধ্যে বিরক্ত হয় নিজের ওপর। সে আজ এমন প্রতিবাদ করতে না গেলে, সহ্য করা শিখলে জীবনটা এর চেয়ে অন্তত ভালো হতো। তখনই আব্বুর সেই সব শিক্ষা এসে সামনে দাঁড়ায়। অন্তু, পরিণামের চিন্তা যদি তোকে প্রতিবাদ করা থেকে পিছপা করে তোলে, সহ্য করতে শেখার পরামর্শ দেয়, সেই চিন্তাধারায় অল্প একটু কেরোসিন ঢেলে ছোট্ট একটা দিয়াশালাই জ্বালিয়ে দেয়। আর যদি সবাই এটা করতে পারত, দেশে কখনোই স্বৈরাচার সোচ্চার হয়ে ওঠার সুযোগ পেত না। পৃথিবীতে ক্ষমতা এবং দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো। অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হতো না। এখানে আপেক্ষিকতার সূত্র খাটে। দুর্বলতার আপেক্ষিকতায় ক্ষমতা জাহির হয়। তুই যতক্ষণ দুর্বল তার তুলনায় বরং তার সম্মুখে কেউ শক্তিশালী। যখন তুইও শক্তিশালী, তখন তোরা দুজন বরাবর কাটাকাটি হয়ে যাবে শক্তির। আর কারোটাই তখন শক্তি থাকবে না। ঠিক যেমন আলোর বিপরীতে আলো অতুলনীয়। অন্যায়ের প্রতিবাদ করার ফলে যেই ক্ষতিগুলো জীবনে নেমে আসে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি ও অবিচারের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা তাদের বলেছেন মজলুম। আর তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই তিনি তার মজলুমদের সাথে আছেন। অন্তুর ভেতরে বিপ্লবের আগুন জ্বলে ওঠে। শুরুটা হয়েছিল একটা বোরখা পরা মেয়েকে সিগারেট হাতে তুলে দেওয়ার মাঝে। এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্গতামাশা কথা, তরুণ যুবনেতার বিরুদ্ধ আচরণ দিয়ে শুরু এই কাহিনী। আজ অন্তুকে পর্দাহীন, মনুষ্যত্বহীন, সুস্থতাহীন এক অস্বাভাবিক চিন্তাধারার মানুষে পরিণত করেছে। মেয়েরা যুদ্ধে ইজ্জত দিয়েছে, গর্ভের ছেলে, মাথার সিঁদুর, গায়ের কাপড়। কেন কেন শুধু ওরাই দিয়েছে? ওরা কেন কেড়ে নিতে আসা হানাদারের বুকে বটির কোপ বসাতে পারেনি? চালের বাটাম খুলে কেন মারতে পারেনি মাথায় একটা বাড়ি? সেই সব কুকুরদের রক্তে কেন চুরি পরা হাত দুটো ধুয়ে ফেলতে পারেনি? আজও কি হচ্ছে? সেদিন আখি কেন একাধিক নারকীয় পিশাচের দৈহিক খোরাক হয়েছে? কেন দ্বিখণ্ডিত করে ফেলতে পারেনি সেই সকল ক্ষুধার্ত জন্তুদের পাপী দেহটাকে? অন্তুর সাথে কি এরকম কিছু হয়েছে? এত হানাহানি কিসের? যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা কেন জেলে পচে মরছে? গত 2023-এর 12ই ডিসেম্বর এক ইসলামী রাজনৈতিক নেতাকর্মী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তার অপরাধ, সে মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধী। টুপিদাড়ির সাজে একজন মুসলমানবেশী রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা কতটুকু সত্যি? যদি এভাবে সকল জামাত পার্টির সদস্যরা অপরাধী হয়, তাহলে তো ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে। তাদের তো ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে, অথবা পরিয়ে দেওয়া হচ্ছে কালো মুখোশ, ঝুলে পড়ছে ফাঁসির কাষ্ঠে। এরপর ক্ষমতায় আছে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক মানুষেরা। তাহলে এই রাহাজানি, সহিংসতাগুলো কাদের কাজ? সকল অপরাধীর শাস্তি হয়ে গেছে, এখন গোটা বাংলা শান্তিতে ছেয়ে যাওয়ার কথা। তবুও কেন শহরে শহরে বাস ট্রাম পড়ছে, মানুষ মরছে, চিন্তায়, নির্যাতন, অপরাধের সীমা থাকছে না? জয়েরা কেন এত শক্তিশালী? হামজা কি করে জনসাধারণের প্রতিনিধি হয়ে ওঠে? বাংলাদেশ তো মুসলিমের দেশ, বাংলাদেশ তো সকল ধর্মের ঐক্যের দেশ। তাহলে শান্তি নেই কেন? অথচ প্রতিটা ধর্মেই তো জীবনবিধান রয়েছে। তবুও কেন এখানে পূর্ণাঙ্গ জীবনবিধানের ধার ধারার মতো সংবিধান নেই? সংবিধানে কোনো ধর্ম নেই। ধর্মের ডাক দেওয়া মানুষগুলো কেন শেলের শিকল ধরে দাঁড়িয়ে কালকুটরিতে? মার্চের 16 তারিখে অন্তু গেল থানায় চাচার নামে কেস ফাইল করতে। আমজাদ সাহেব জানতেন না। অন্তু টুকটাক বিষয়গুলো জেনেও আরও জানার জন্য না জানার ভান করেছে। পরের দিন বঙ্গবন্ধুর 94তম জন্মদিন। থানার গেটে এক পুলিশ থামিয়ে অন্তুকে বলল, বোরখা খুলে ভেতরে যান, হিজাব খুলে ফেলুন, মুখ দেখান। অন্তু বলেছিল, বোরখার উপর দিয়েই তল্লাশি করুন। পুলিশটি বলেছিল, ম্যাডাম যা বলছি তাই করুন। আজ জঙ্গির দল বোরখার আড়ালে বের হবে, আজ জঙ্গির দল বোরখার আড়ালে বের হবে। এসব পর্দা সব স্থানে চলে না, খুলে ভেতরে যান। অন্তু ধৈর্য হারায়, জ্বালা ধরানো হাসি হেসে বলেছিল, কোথাও শুনেছিলাম ধান পড়ে চুলায়, পানি ঢালে পাছায়। আপনি সারা দেশে আছেন, যেখানে আসলেই বোরখার তলে ধান পড়ছে সেই সব জায়গায় গিয়ে পাহারা দিন। বরং কর্তব্যপরায়ণতার নাটক করে অজায়গায় পানি ঢালবেন না, নয়তো দেখবেন ওইদিকে ধান পুড়ে সিদ্ধ, পাতিলটা সহ ব্লাস্ট হয়ে গেছে। অন্তু আর দাঁড়ায়নি সেদিন। সেই পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছিল। অন্তুর বরযাত্রী আসলে খুব বেশি নয়,
হুমায়ুন পাটোয়ারি, হামজা, পার্টির কিছু বিশিষ্ট ছেলে ছাড়া আর কেউ আসেনি। জয়ের পরনে সাদা শেরওয়ানি, মাথাটা খালি, পাগড়ি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহাত। খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো। অন্তু এক ফোঁটা কাঁদল না। অন্তিক বোনের হাতটা চেপে ধরে গেট অব্দি নিয়ে যায়। রাবেয়া দূরে দরজায় চৌকাঠ ধরিয়ে দাঁড়িয়েছিলেন। ঝরঝর করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে। অন্তু এগিয়ে গিয়ে বলে, আম্মা বিদায় দাও। নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই। বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই দুটো হাত। সেই অভিজ্ঞতা সামলে নেওয়ার দোয়া করো। আমি আসবো তোমায় দেখতে। খবরদার ওই পাপের ইটবালুতে গড়া দালানে তোমার পা ফেলো না আম্মা। আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক। তোমার পা নোংরা করতে যেও না। দেশের পরিস্থিতি ভালো না, আর না মানুষ। সমাজ ময়লা হয়ে গেছে। তোমরা সরল মানুষ, কোনো রকমে বেঁচে থাকলেই অনেক। রাবেয়া হু হু করে কেঁদে ওঠে। অন্তু বড় হয়ে গেছে। ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেওয়া অন্তু কিছু বিস্মাখা অভিজ্ঞতার আয়োজনে আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছে। অন্তিক ফিসফিস করে বলে, যতদিন ছিলি কথা হয়নি বহু বছর। আজ বহুত কথা টের পাচ্ছি ভেতরে, বলার সুযোগ নেই। বহুদিন রাতে ঘুমাইনি, চোখ দুটো খুব জ্বলেছে। তোর চোখ জ্বলছে না? অন্তু বলল, জ্বলছে না। আমার খেয়াল রাখিস, ভাবি আর তোর বাচ্চার হাল ধর। হতাশা হলো দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু, যা তোকে গ্রাস করে ফেলেছে। হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গা ঝাড়া দে। দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে। যা করেছিস সেই কাল পেরিয়ে এসেছিস। আমিও তো জীবনে কত কিছু করেছি, পর্দাও করেছি। আজ এই বিয়ের সাজ সব মানুষ দেখছে। এখন কি সেই অতীতে বোরখা পরা অন্তুকে ভেবে কাঁদবো? নতুন করে শুরু কর। আমার তোকে প্রয়োজন, ভাবির তোকে প্রয়োজন, তোর বাচ্চার তোকে প্রয়োজন। অন্তুর স্বর হালকা কাঁপলো পর্দার কথা বলতে গিয়ে। অন্তিক বলল, আর তোর তোর প্রয়োজন নেই আমাকে? অন্তু বলল, আমাকে খুব প্রয়োজন। এছাড়া আশেপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত। গাড়ি তখন চলছে হাইওয়ের উপর দিয়ে। অন্তুর পাশে জয় নেই, সে পেছনের গাড়ির ড্রাইভার। উদ্ভট কর্ম খুব মানানসই তার সাথে। সামনের গাড়িতে হামজা ড্রাইভারের পাশে ছিল। রিমি বসেছে অন্তুর পাশে, ওর কোলে কোয়েল। এক দৃষ্টিতে অন্তুকে দেখছে, বোঝার চেষ্টা করছে। কবির আর এক মুরব্বী এবং হুমায়ুন পাটোয়ারি পেছনের সিটে। অন্তু তাকিয়ে আছে নিজের বাঁ হাতের তালুতে। মেহেদি রাঙা হাতে কি খুঁজছে কে জানে। বিকট একটা আওয়াজে কানের তালা লেগে গেল। রিমি কান চেপে ধরে নিচু হয়। গাড়ি থামতেই ছুটে বেরিয়ে যায় হামজা ও হুমায়ুন পাটোয়ারি। ককটেল পড়ছে জয়ের গাড়ি থেকে 2 হাত দূরত্বে। গাড়ি ছিটকে এসে উল্টে যাবার আগেই ব্রেক কষতে জয়ের কপালটা স্টিয়ারিং এর সজোরে ধাক্কা খায়। কপাল চিরে দ্বিখণ্ডিত হয়ে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। হামজা পাগলের মতো ছুটে যায়। গাড়ির কাঁচ তোলা ছিল। দিক বিদিক শূন্য হয়ে আশেপাশে তাকায়। এক দৌড়ে সামনের গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে। গ্লাসের ওপর দুটো আঘাত করে। গ্লাস ছিঁড়ে গেলেও ভাঙে না। এবারও দুটো ককটেল ফাটে রাস্তার ওপরে। গাড়ির পেছনে আগুন জ্বলছে দাউ দাউ করে। কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক্ত শরীরে নেই এক ফোঁটা জোর। কেউ বের হবার মতো অবস্থায় নেই। রিমি কোথাও থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার। হামজা এক পলক সেদিকে তাকিয়ে জয়কে বলে, মাথা তুলিস না কিন্তু। ইটের 4টা আঘাতেই কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে কাঁচের লক খোলে। যা ধারণা করেছিল তাই। জয় অর্ধচেতন। ওকে হিঁচড়ে বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে। যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে। হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করে। আরো দুটো ককটেল বোতল এসে সামনে পড়ে। পরেরগুলো গাড়ির ওপরে। কে মরলো কে বাঁচলো তা পরে হবে। আরো কিছুটা দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে 3টা কাঁচের বোতল গ্রেনেড হয়ে ছড়িয়ে পড়ে। তরলগুলো গাড়িতে পড়তেই বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়ে যায়। জয়ের হাতের চামড়া ছিলে মাংস উঠে এসেছে। কপালে চাপটি ধরা রক্ত। ভ্রুতে এসে রক্তচাপ ধরেছে। গোটা সাদা শেরওয়ানি রক্তে ভেজা। এবার হামজার খেয়াল করে আসলে কপালের কোণ দিয়ে মাথার ডান পাশে কেটে গেছে। কান দিয়ে রক্ত চুয়ে পড়ছে। এতক্ষণে জয় একেবারে জ্ঞান হারায়। হাত পা ছেড়ে দেয় হামজার কাঁধে। লোকজন দূর থেকে দেখে দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছে। ফুল সাজানো গাড়ির পেছনটায় জ্বলছে। লাল টুকটুকে শাড়ি পরা বউ দাঁড়িয়ে সামনে গাড়ির দরজার সামনে। হুমায়ুন পাটোয়ারি জয়ের হাতটা ধরে ঝাঁকায়। জয়, মামা, ও জয়। হামজা বলে, আব্বু আপনি আরমিনকে বাড়িতে নিয়ে যান। এখানে কিছু হয়নি। মাঝপথে কল আসায় আমরা জরুরি কাজে ঢাকা গিয়েছি। কেমন? বৌভাত 2 দিন পরে হবে। গান বাজনার কমতি রাখবেন না। লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন করবেন। খুব শীঘ্রই ফিরবো আমরা। এই খবর নিজে থেকে লিক না হওয়া অবধি এরকম কিছুই হয়নি, ঠিক আছে? পথ এখনো বেশ খানিকটা বাকি পাটোয়ারি বাড়ির। গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক। পুরো পাড়া এসেছে জয় আমিরের বউকে দেখতে। তার উপর যে তামাশা করে জয় আমির বিয়ে করেছে। আজ অন্তর রাঙা গম্ভীর সুশ্রী চেহারাটাকে গিলে খেলো কত লোকে। মূর্তির মতো দাঁড়িয়ে চোখে নজর ঘোরায় অন্তু। দোতলা বাড়ি, বেশ বড় বাড়ি। তখনই অন্তুর মাথায় আসে, হামজা কি করে? মেয়ের হয়েছে তো সেই দিন। জনগণের টাকা পয়সা মেরে বড়লোক হতে তো সময় লাগার কথা। এত বড় বাড়ি, গাড়ির বিলাসিতার উৎস কি শুধু এই ওয়ার্কশপ? লোহার ব্যবসায় এত আয়? অন্তুর বিশ্বাস হয় না।
আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা। গাড়ির পেছন দিয়ে সেই রক্তের স্রোত। এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখেছিল সে। পার্টির ছেলেরা ভরা চারিদিকে, সবার মাথায় লাল গামছা বাঁধা। এই বাড়িতে যে এত বড় আয়োজন তা বরযাত্রীর সংখ্যা দেখে বোঝা যায়নি। কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে, তাদের হাতে লাঠি, ফাঁড়া, ঘড়ি, কেউ কেউ চাদর পরেছে। হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে। এইসব নিরাপত্তা কেন? হামলার ভয়? কিসের হামলা? সন্ধ্যা লেগে যায় ঘরে বউ তুলতে তুলতে। আজ পাটোয়ারি বাড়ির মেন গেট খুলে দেওয়া হয়েছে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসছে দলে দলে লোক। গেটের ডান দিকে ছোট্ট বাগান, তার বাঁ পাশে ওয়ার্কশপের সীমানা শুরু। ডান দিকের ঝোপের পাশ ঘুরে ঘুরে গেছে একটা গলি, তা বোধ হয় বাড়ির পেছনের দিকে যায়। কিন্তু বাড়ির পেছনে বিশাল প্রাচীর তোলা, ওইদিকে এই রাস্তা কিসের? অন্তুর মাথাটা নত ছিল। যখন দরজায় পা রাখলো, শাড়ির কুচি ধরে এগিয়ে অল্প মাথাটা তুলতেই একটা মেয়ের জলজলে চোখ নজরে এলো। অন্তুকে গিলছে যেন চোখ দুটো। দুটো ঢোক গিলাও নজরে আসে অন্তুর। কৌতূহল তৈরি হলো মেয়েটার প্রতি। বাসরটা সাজানো হয়েছে কাঁচা ফুলে। জয়ের ঘরে পা রাখতেই যে জিনিসটা চোখে বাঁধে তা হলো ঘরের দেয়াল ভর্তি জয়ের ছবি। সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা, গলায় চাদর পেঁচানো। ওটা দরজার সামনে দেয়ালে টাঙানো। একটা খাট, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, ছোট্ট 2টা সিটের সোফা, কাউচ বলা চলে, বুকশেলফ, কর্নার শোপিস রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরের 2 দেয়ালের কোনায়। অন্তর তাচ্ছিল্যই এলো। এইসব বড় লোকে চলাফেরার সোর্স কি? চাঁদাবাজি? জয় এখন কোথায়? একের পর এক লোক আসছিল, দেখছিল। কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা হাতে গুজে দিচ্ছিল। সেই সময় কোথায় থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে বসে অন্তর। মুখ ফিরিয়ে দেখতে শুরু করে। হাস্যকর ছিল দৃশ্যটা। কোলে চড়ে বসে মুখ দেখা। তুলি পাশে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে বৌমণিকে? বাচ্চাটা বলল, বউ? তুলি বলল, জয় মামার বউ এটা, তোমার রিমি মামির মতো আরেকটা মামি। মামিকে ভালো লেগেছে তোমার? কোলে চড়ে বসলে যে? কোয়েল আধা স্বরে বলে। জয় তো থেমে গিয়ে চেয়ে থাকে অন্তর দিকে বাচ্চা সুলভ দৃষ্টিতে, যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা। দারুণ মায়া লেগে গেল অন্তর। গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে বসিয়ে এক হাতে জড়িয়ে রাখলো কোয়েলকে। তুলি মিষ্টি হেসে নিজের পরিচয় দেয়, আমি তোমার এক ননদ। তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই, আমি হামজার ছোট বোন। অন্তু হাসলো অল্প। তুলি অল্প টিস্যু ছিঁড়ে সযত্নে অন্তুর মুখের ঘাম মুছে দেয়। কি করে কি হলো সেটাই ভাবছি। জয়ামন ঘর বাঁধার ছেলে না, তবুও দেখেছ সাথে আসেনি। তুমি তো ভীষণ সুন্দরী, এত ঘামছো কেন? চিন্তা করছো কি নিয়ে? চার্জার ফ্যান দেব? ঠিক আছি। অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেলে তুলির মুখে। ফর্সা ধবধবে চেহারায় কালচে দাগগুলো খুব দৃষ্টিকটু। ঘাড়ের কাছের জখমটাও ওনার আড়াল থেকে বেরিয়ে আসছে। চোখের নিচে কালি পড়া, যা জানান দেয় বহুরাত ঘুমায়নি চোখ দুটো। অথচ দারুণ সুন্দর চেহারা তুলির, হামজার মতোই নাক চোখ। তবে হামজা পুরুষ হিসেবে এমন ফর্সা না। রিমি এসে দাঁড়াতেই তুলি চমকায়। মুখটা এমন ছোট লাগছে কেন তোমার ভাবি? জয় আর হামজা ভাই কই? ওরা কি আজকের দিনটাও স্বাভাবিকভাবে পালন করতে পারতো না? রেগে উঠল তুলি। রিমি যান্ত্রিক স্বরে জানায়, রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল, জয়কে বোধহয় আপনার ভাই রাজধানীতে নিয়ে গেছে। আটকে ওঠে তুলি, মুখটা বিবর্ণ হয়ে যায়। দরজার বাইরে ধপ করে বসে পড়ে তরু। মৃত ঝর্ণার মতো ঝিরঝির করে গড়িয়ে থুতনি ছোঁয়া নোনা জল। শাহানা জানতে পেরে হাউমাউ করে কেঁদে ওঠে হামজার জন্য। তার ভয় হয়, ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয়। লোকের আনাগুনা কমলো রাত 11টার দিকে। তোড়জোড় কমে গেল। ঠিক খবর হয়ে গেছে, বিয়ের গাড়িতে হামলা হয়েছে। পুলিশ এসেছিল, হুমায়ুন পাটোয়ারি সামলে নিয়েছেন। অন্তু ঘরটা দেখলো দৃষ্টি ঘুরিয়ে। বেডসাইড টেবিলের ওপরে কাঁচের বোল ভর্তি কাজু বাদাম রাখা, তার পাশে ছোট্ট একটা হিপ ফ্লাক্স পড়ে আছে। অন্তু কর্ক খুলে শুকলো। মদের বিশ্রী গন্ধ, তবে তরল নেই। হলুদ একটা স্মাইলি হ্যান্ড প্রেস বল পাওয়া গেল ড্রয়ারে। এটা ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখতে। মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠোয় রেখে প্রেস করার পরামর্শ দেন মেজাজ ঠান্ডা রাখতে। ড্রয়ারে ছোট বড় ছুরি অনেকগুলো, বুলেট কেস পড়ে আছে, অনেকগুলো সিগারেটের বক্স, দিয়া সেলাই, লাইটার, কাগজের মোড়কে বিভিন্ন রকমের বড়ি পেল অন্তু। দুটো খালি সিরিঞ্জ, স্লিপিং ড্রাগ বলেই মনে হলো। ভারী গহনা ও শাড়ি খুলে সুটকেস থেকে একটা সাদা লম্বা জামা বের করে নিল। বাথরুমে এগোনোর পথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুলল। সারি সারি শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট ঝুলছে। দুধ সাদা থানের মতো লুঙ্গি ভাঁজ করে রাখা। নিচের তাকে পারফিউমের কৌটো, বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজিয়ে রাখা। অন্তু অবাক হয়ে দেখল একটা দুমড়ে যাওয়া আধা খাওয়া সিগারেট। অন্তু থমকে দাঁড়িয়ে থাকে। জয়ের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। এই সিগারেটের টুকরো পায়ে পিষে ফেলার মাঝ দিয়ে জয় নামক অভিশাপের আগমন হয়েছিল তার জীবনে। দেখতে দেখতেই নবম দিন অন্তুর পাটোয়ারি বাড়িতে। সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা, ঘুরে ফিরে জয়ের ঘরটা দেখা, রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবার রুমে আসা। সকালে হুমায়ুন পাটোয়ারি ডেকে বললেন, আরমিন আম্মা। সুমধুর ডাক। অন্তু কাছে গেলে সহাস্যে বললেন, মামা শ্বশুরকে 1 কাপ চা দিতে পারো? অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে, আসল শ্বশুরের খবর নাই, মামা শ্বশুরের ঘুম নাই, তার আবার চা চাই। বাংলার সব ঘরে চায়ের চলন নেই নিয়ম করে, উচ্চবিত্তরা এইসব মানে।
পাটোয়ারি সাহেব ভালো লোক, ব্যবহার কথাবার্তা সব আন্তরিক। অন্তুর ওনাকে ভালোই লেগেছে, কিন্তু শাহানা অন্তুকে সহ্য করতে পারছে না। অন্তুর বাড়িতে পানা রাখতেই বাড়িতে রক্তের ছাপ লেগেছে। রিমির হাতের কবজি বেয়ে জয়ের রক্ত এসেছিল সেই দিন। জয় আসেনি। দুই ভাই রাজধানীতে পড়ে আছে। কল করলেও হামজা বিশেষ কিছু বলেনি, বলে সব ঠিক আছে, জলদি দিনাজপুর ফিরব। জয়ের অবস্থায় কিছুই বলে না। সেসবের জন্য অন্তুকে দায়ী মনে হয় শাহানার। আগামীকাল থেকে 2 দিন হরতাল। বহুদিন থেমেছিল এসব অবরোধ, আবার শুরু হলো কিসে কে জানে। ওরা আসতে যে আরো কয়েকটা দিন লেগে যাবে এটা বোঝা যাচ্ছে। শাহানার শরীরে কোনো উন্নতি নেই। সে সারাদিন পেটের ব্যথায় কাতরায়, কথা বলার লোক নেই তার। অন্তু গিয়ে বসেছিল। 2-4 কথা শুনিয়ে রুম থেকে বের হতে বলেছেন। বিকেলবেলা তুলি রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেপে পড়ল কোয়েল। আরিন চলো তো, চকলেট কিনে আনি। জয়টা আসছে না, তুমি ওর বউ, তুমি চলো। অন্তুর কানে গলিত সীসার মতো ঢোকে জয়ের বউ কথাটা। সে হাসে। পরে যাবো আম্মা, চলুন এখন দুধটুকু শেষ করুন, নয়তো চকলেট কিনে দেব না। অন্তু বসে থাকে কিছুক্ষণ, পরে দ্বিধা ভেঙে জিজ্ঞেস করে, দুলাভাইকে তো আসতে দেখলাম না, মেয়েকে দেখতে আসেন না, আপনি কি এখানেই থাকছেন? এত দ্বিধা করছো কেন? সৌজন্যের কিছুই নেই, সরাসরি প্রশ্ন করো যা মনে আছে। বলেই হাসলো তুলি। অন্তু বলল, কি হয়েছে আপনার দুলাভাইয়ের সাথে? তুলির মনে হয় জয়ের বউটা অন্তর্যামী। নতুন এই বাড়িতে এসে শুধু সবার চালচলনে অন্তু যেসব সত্য বুঝে গেছে তা সাধারণ চিন্তার মেয়ের পক্ষে বোঝা সম্ভব নয়। তুলি করুণ হাসে। এতগুলো দিন এখানে এসে রয়েছি, এই বাড়ির কেউ জিজ্ঞেস করেনি একবারও তুমি কেন করছো? অন্তু নিঃসংকোচে উত্তর দিল, আমি এই বাড়ির কেউ নই। তুলি চেয়ে থাকে অন্তুর মুখের দিকে। চোখ মুখে অনেক কিছু, কিন্তু সেসব নীরব। চোখ যেসব কথা বলে এই মেয়ের তা বোঝা যায় না, শুধু বোঝা যায় বহু কথাই বলে যায় নিঃশব্দে। ওড়নাটা মাথায় পরে শাড়ির আঁচলের মতো করে, কপাল অবধি পড়ে থাকে। চলনে একটা আভিজাত্য আছে। তুলির পছন্দ হয়েছে জয়ের বউকে। এখন সে বুঝতে পারে যা তা ধরে আনেনি জয়। অন্তু নামাজ শেষ করতেই ঘড়িতে 11:43 বাজে। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এদের। কেউ অসুস্থ, কেউ বা বিষণ্ণ, কেউ ঘুমন্ত। অন্তু নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে বসলো। খানিক পরে হুমায়ুন পাটারি এসে বললেন, খাবার দে তো আম্মা, কেউ খাক না খাক, আমি তুই খেয়ে বাঁচি। অন্তু খেতে খেতে জিজ্ঞেস করে, আপনার হাই প্রেশার আছে মামা? না, কিন্তু অ্যাজমার ভাব আছে। তাহলে মাংস খাবেন না, ওটা আমি আমার জন্য বের করেছি, আপনি ডাল দিয়ে খেয়ে নিন, আমি তরুকে ডেকে আনছি। অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমায়ুন সাহেব। সিরিয়াস, গম্ভীর, আবার কেমন অদ্ভুত মেয়েটা। বাড়িটাকে 2 বাহুতে আঁকড়ে ধরেছে, নাকি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। তরুকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়ালো অন্তু। সে ওখানেই বেশি সময় কাটায় আজকাল, একা একা নির্জনে। অন্তুর দিকে তাকায় না। অন্তুর এটাও বোঝা হয়ে গেছে তার কাছে সর্বোচ্চ ঘৃণা পাওয়া পুরুষটারও একটা বিরোহিনী আছে। আশ্চর্য হলেও আশ্চর্য নয়, কারণ মানুষের মন বড় বিচিত্র। তরুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ আছে। অর্ধেক সিঁড়ি উঠতেই রিমির চিৎকারে বাড়ি কেঁপে উঠল। অন্তু পিছু ঘুরতেই ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে। ধাক্কায় অন্তু পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলল, এত নড়বড়ে হলে চলবে না, সিঁড়িঘরের দরজা আটকে দ্রুত নেমে এসো। এবার সকলে শুনতে পায় সজোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ। বেরিয়ে আসে রিমি, তার বাহুর ওপরে কামিজের হাতা রক্তে ভেজা, কাঁচের আঘাত পেয়েছে। অন্তু ভেতরে ঢুকে দেখে রিমির ঘরে জানালার কাছে 3টে ছিদ্র, পাথর ছড়িয়ে আছে মেঝেতে। অন্তু থাকা অবস্থায় আরও 2টো পাথর এসে অন্য জানালার কাঁচ ভেঙে দেয়াল ছিটকে পড়ে। নিচে যেন বিক্ষোভ শুরু হয়েছে এত রাতে। দলে দলে পদচারণার আওয়াজ বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে। অন্তু বেরিয়ে আসে দ্রুত। রিমি সাবধান করে, আরমিন এখানেই দাঁড়াও, ঘরে যাবে না, জয় ভাইয়ার ঘরে হামলা সবসময় আগে হয়। দরজায় করাঘাত পড়লে খুলে দেয় অন্তু। কবির অন্তুকে সালাম দেয় কপালে হাত ইশারা করে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে রিমিকে বলে, রাহাত মরে গেছে ভাবি, ক্লাব ঘরে আগুন জ্বলছে, সব শেষ, ক্লাবের সব শেষ, বিরোধী দলের শুয়োরের বাচ্চারা ক্লাব ঘর জ্বালিয়ে দিয়েছে। রিমি চেয়ারে বসে পড়ে। শ্বশুরকে বলে, আব্বু আপনার ছেলেকে কল করুন তো, এই সময় বাড়ির লোকগুলো মারবে সে। জয় ভাইয়ের চিকিৎসা বাড়িতে হবে, জেলায় ফিরতে বলুন, আমি আর এসব নিতে পারছি না, আমি কিন্তু ও বাড়িতে চলে যাব। তুলি বলল, শান্ত হও ভাবি, আব্বু আপনি নিচে যান, গেট খোলার দরকার নেই, এসব করছে ওরা গেট খোলানোর জন্য, নিচে যান, মেন ফটকে লোক দাঁড় করান। হুমায়ুন সাহেব বললেন, কবির নিচে কে কে আছে রে? সবাই আছে মামা, আপনি বললে অ্যাকশন নেব। দরকার নেই, 2 ভাই জেলায় নেই, এখন অ্যাকশন নেবার কিছু নেই, ওরা ফিরুক, যা করার ওরাই করবে, চল। তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনের বারান্দায় যায়। খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে বলে, পেছনের জঙ্গলে দলে দলে ঢুকছে সব, হরতাল ডেকেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলোর, আবার ক্ষমতা চায়, গদিতে বসলে এইসবই করে বেড়াবে। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। সবাই যেন পেশাগত এইসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছিল সকলকে। এবার বলে উঠল, বিএনপির কথা বলছেন? আওয়ামী লীগই বা গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেললো?
মোট কথা গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখাবে। দলের লোকে কিছুই না, যা যাই সব তো জনগণের। ওরা তো শুধু নিজেদের মধ্যে মারামারি খেলে বিনোদন নেয় জীবনের। অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না। বারবার সবাই অন্তুর দিকে তাকাচ্ছিল। অন্তু সযত্নে একটু স্যাভলন মাখিয়ে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল। রিমি জিদ ধরে বলল, কাল সকালে যদি এ বাড়ি না ছেড়েছি, আমার জিহ্বা কাটা পড়ুক। ওই লোক আসুক বাড়িতে। না নিজের জীবনের গ্যারান্টি রেখেছে, না আমার বাপ চাচা রাজনীতি করেনি, এমন কখনো বাড়ির লোক নির্যাতন হয়নি। কারণ ওদের এই বাড়ির লোকদের মতো লালসা ছিল না। রাজনীতি বহু লোক করে, এদের মতো জান হাতে করে মাঠে নামা রাজনীতিবিদদের মুখে আগুন দিই আমি। রাগে কটমট করে ওঠে রিমি। কল লাগালো হামজাকে। আপনি কবে আসবেন? নাকি আমি বাড়ি ছাড়বো? কি করছেন? কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারেন না? কিসের নেতাগিরি দেখান? বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গেছেন নিজে? শান্ত হও তুমি। আজ রাতে রওনা দেওয়া হলো না। নিজে এখন দেখো হাঙ্গামা থেমেছে, পুলিশ গেছে, ছেলেরা এসে জমেছে। ওরা সারা রাত থাকবে ওখানেই। আর কিছু হবে না, শান্ত হও, আমি আসছি। জয়কে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই। ও 3 দিন আগে হাসপাতাল ছেড়েছে জ্ঞান ফিরতেই। আমি গাড়িতে, পরে কথা বলছি। ফিরবেন কবে? গর্জে উঠল রিমি। কাল রওনা দেবো। বললাম তো আর কিছু হবে না। খেয়ে নাও, ভেতরের ঘরে শুতে যাও। ঘরে থাকার দরকার নেই। আসলেই বাইরের গেটের উপর ধুমধাম আঘাত পড়ছে। পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে। অনেকেরই সমস্যারে আলোচনার গঙ্গানি ভেসে আসছে। অন্তু নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়ালো। জয়ের ঘর ডান পাশে, পেছন থেকে সামনে থেকে সমান। বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার ভিড় দেখা যায়। পোলের লাইট বোধহয় ভেঙে ফেলেছে ওরা। অন্ধকারে জটলা বাঁধানো লোকজন। আগামী 2 দিনের হরতালে বাড়ি ফেরাও মুশকিল হবে জয়দের। অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই। একটা কথা খুব খচখচ করছিল, জয় যদি 3 দিনে চেতনা ফিরে হাসপাতাল ছাড়ার শক্তি পায়, তাহলে তো ঢাকা নেবার প্রয়োজন ছিল না। ঢাকাতে নিশ্চয়ই অন্য কোনো কাজে গেছে 2 ভাই। আবার হতে পারে জয়ের শরীরে ব্যথাটাই কম। ক্লাব ঘর পুরোটা পুড়ে যায়নি। আবাসিক যে বিল্ডিংটা ছিল ওটার ভেতরে ঠিক আছে টুকটাক। বাইরের দেয়ালে কালি পড়েছে। জয় ফিরল তারও সপ্তাহখানেক পরে। সকলেই স্বাভাবিকভাবে নিলেও অন্তু অবাক হয়েছিল। এখনো মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখে মুখে অসুস্থতার ছাপ। অথচ জয় দিব্যি হেঁটে ভেতরে ঢুকছিল। কাউকে ছুতে দেয়নি নিজেকে। আঘাত নেহাত কম ছিল না। হামজা পরিস্থিতি সামলে নিতে পটু। মিথ্যে বলেছিল। এতদিনে চিকিৎসার সাথে সাথে কিছু কাজও করে ফিরেছে। বালিশে হেলানা দিয়ে আধা শোয়া হয়ে বসেছিল জয়। তখনও রাত 11:30। পরনে ঘিয়া রঙা প্রকাণ্ড শাল জড়ানো। সকলেই ভিড় করে আছে জয়কে। হামজা বিছানার উপর, জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টানটান হয়ে শোয়া। জয়ের মুখ অসম্ভব গম্ভীর, চোখে মুখের ভাব গাঢ়। শুধু মামিকে জিজ্ঞেস করলো, শরীর কেমন? শাহানার ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেছে। জরায়ুতে ঘাতার। এই সংকটের মাঝে অপারেশনের সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন সাহেব জিজ্ঞেস করলেন, বিএনপি হঠাৎ খেপেছে কেন আবার? হামজা বলল, ওরা খেপেছিল না কবে? ক্ষমতা হারানোর পর থেকেই তো খেপে আছে। এবারের নির্বাচনের পর মাঝখানের কিছুদিন হতাশা পালন করেছে, তাই মনে হয়েছে স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। সংসদ নির্বাচনের বছর পূর্তি হবে, ওদের জ্বলন আবার বেড়েছে। ঢাকার পরিস্থিতি ভয়াবহ। সেই দিনের হামলা ওরাই করেছিল না? আবার হ্যাঁ, বিএনপির দল ভারী হয়েছে। বুঝতে পারছো না? ক্ষমতায় এসেছে একদল, আর আসেনি বহুদল। ওই বহুদল এখন ধীরে ধীরে একদল হচ্ছে। মাঝহার নাকি তোর সাথে কথা বলতে চায়। কথা নেই আমার কোনো। ওই শালা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছে। এখন হাত মেলাতে চাইবেই, না মেলালে আবার নতুন ফোন দিয়ে আটবে আমাকে বাঁশ দেবার। রাস্তার কাজ থেমে আছে। কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের তো অলিফলি বেঁধে গেছে। রাস্তার কি বাল হয়েছে? কয়েকদিন আগেও প্রাইমারি স্কুলের কয়েকটা সম্মেলনে নতুন বিল্ডিং মঞ্জুর করা হলো। ভরে না জনগণের। এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয়? কয়েকটাকে বোমা মেরে উড়িয়ে দিয়ে গেলে তবে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের। আর কেউ কোনো কথা বলল না। শান্ত হামজার এই কথাগুলোই আগুনের মতো গরম। সহজে না রাগা মানুষটার সামান্য একটু চেতে যাওয়া অনেক কিছু। রিমি বেরিয়ে গেল ভারী পা ফেলে। জয় চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুজেছিল। অন্তু গরম পানি নিয়ে ঢুকলো ঘরে। হামজা বলল, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক দিয়েছে, সময় মতো খাওয়াবে। অন্তু কাগজ এগিয়ে দিয়ে দাঁড়ালো। জয় চোখ খুলে তাকায়। আটোসাটো জামা যদিও পরেনি অন্তু, তবুও শরীর মাপা হয়ে গেল ওই চোখ দিয়েই। অভিজ্ঞ চোখ দুটোর একটু অসুবিধা হলো না নারী শরীরের ভাঁজগুলো কাপড়ের উপর দিয়ে পরিমাপ করে নিতে। তাতেই নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এদিক ওদিক তাকালো বারবার। অন্তু ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় দিয়েছে। আগের চেয়ে যেন ভিন্ন লাগছে দেখতে। এটাই বোধহয় বিয়ের জাদু। হাতে গায়ে কোনো ধরনের অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছিল। জয়ের বুক ওঠানামা করে, রক্তের তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠল এক মুহূর্তেই। রাশভারী গলায় বলল, মামা বের হও রুম থেকে। সকলে একে একে বেরিয়ে যায়। হামজা গম্ভীর হয়ে বলে, ডাক্তার তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে। নতুন রক্ত দেওয়া হয়েছে শরীরে। জয় গোয়ারের মতো বলল, বাইরে যাও। অন্তু ওষুধ খুলছিল। অস্বস্তিতে হাত পা অসাড় হয়ে গেছে। ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যেতে এই সীমানা থেকে। জঘন্য এই লোকটার সাথে একা ঘরে কি করে থাকবে সে? তা ভাবনার শক্তিটুকুও ভেতরে নেই। তার উপর বেলেহাজ লোকেরা খুব বিপজ্জনক। অন্তুর রক্ত জমাট বেঁধে আসে যেন। জয় আদেশ করে, দরজা আটকে দিয়ে এসো।
ভালোভাবেই ওষুধগুলো খেলো আস্তে আস্তে। অন্তুর পা দুটো যেন চাকা হয়ে গেছে, একা একাই ছুটতে চাইছে। আড়ষ্টতায় শরীর ভার হয়ে উঠছিল, ঠিক যেমন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে ওঠে। হেলান দিয়ে বসে আছে জয়। শার্টের বোধহয় নিচের দুটো বোতাম লাগানো ছিল, উপরের খোলা বোতামের মাঝ দিয়ে পশমে ভরা বুকটা নজরে যেতেই গা ঝিমঝিম করে অন্তুর। আল্লাহকে ডেকে উঠল, পানা চেয়ে উঠল ভেতরটা, মিনতি করে উঠল যেন মুক্তি চায়। জয় ঠোঁটের ফাঁক দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল, শরীর ঘেমেছে অল্প। অন্তু উঠে যেতে উদ্যত হতেই বলল, পানি দাও, আর একটু পানি খাবো, ওষুধ আটকে আছে গলায়। অন্তু গ্লাস এগোতেই জয় থাবা দিয়ে খপ করে ধরে ফেলে অন্তুর হাতের কবজি। অন্তুর হাতের শিথিলতায় ঝনঝনিয়ে গ্লাসটা পড়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে ওঠে অন্তুর দেহটা, হাতটা মুচড়ায় জয়ের মুঠোর মাঝে। মুখটা শক্ত হয়ে ওঠে অন্তুর, তীক্ষ্ণ চোখে তাকায় জয়ের দিকে। জয় শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞেস করে, হাত মুচড়াচ্ছ কেন ঘরোয়ালি? এতদিন একা একা শুতে খারাপ লেগেছিল? হ্যাঁ। চোখ দুটো হেসে ওঠে জয়ের, সেই হাসি জয়ের। ভ্রুটা নাচায় নিজস্ব ভঙ্গিতে। একটানে অন্তুকে বিছানায় ফেলে ব্যান্ডেজ জড়ানো হাত দিয়ে ওড়নাটা হিঁচড়ে খুলে ফেলে। হাতের ক্ষততে বোধহয় টান লাগতেই মুখ কুচকায়। মাথার ব্যান্ডেজের উপর রক্তের তরল দেখা দেয়, কারণটা বোঝা যায় না। প্রথমে একটা চুমু ঠিক কণ্ঠনালীর ওপরে খেয়ে মুখ তুলে আস্তে করে বলে, মোহরানা বাকি রইল, পরে শোধ করবো সেসব। সেই রাতে জয়কে খুঙ্খার জঙ্গলির খাদকের মতো লেগেছিল। অন্তুর চোখের আর্তনাদ, হাতের প্রতিরোধে বোধহয় জয় শক্তি পাচ্ছিল আরও। ধীরে ধীরে জয় যত উত্তাল হলো, ওর কপালের ব্যান্ডেজে তাজা রক্তের দাগ গাঢ় হচ্ছিল। অন্তুর কান্না পেয়েছিল, কত কিছু ভাবনা এসেছিল, কিন্তু সে কাঁদেনি, অন্তত জয়ের সামনে না। একদিন এইরকম কিছুর আশঙ্কাকে জনগণ মনে প্রাণে বিশ্বাস করে কত কি করে ফেলেছে, এই পর্যন্ত এনে ফেলেছে ওকে। অথচ আজ আসলেই তেমন কিছুই হচ্ছে। জয় নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিচ্ছে, তাও আবার দলিল আছে হালালের। কিন্তু কেউ আজ ধরতে আসছে না, বদনাম রটাতে আসছে না। আচ্ছা, আজ বলাৎকার হচ্ছে না তো? অন্তুর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া হচ্ছে। ও, আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে। জয় শুয়ে পড়ার পর অন্তু বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার শরীরে তখন জয়ের বিশাল শালটা জড়ানো। এই বারান্দা দিয়ে বাঁয়ে তাকালে বাড়ির সামনের রাস্তা দেখা যায়, আর ডানে তাকালে পেছনের প্রদীপ জায়গা। বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল ওইভাবেই। আব্বুর কথা মনে পড়লে এখন আর কান্না পায় না, কলিজাটা চির ধরে, তবে চোখ ফাটে না। আজ ফাটলো, ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র লাগছিল। খুব গভীরভাবে লেগে আছে জয় আমিরের ছোঁয়া গোটা দেহে। দূরে কোথাও বাচ্চা কাঁদছে, কেউ কাঁদছে। অন্তু চমকালো, এত রাতে আবার কে কাঁদছে? করুণ সেই স্বর, কোথায় থেকে আসছে কান্নার আওয়াজ? গাটা ছমছম করে ওঠে। ঘড়িতে তখন রাত 4টা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অন্তু। ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে, ঘরওয়ালি ভেতরে এসো, এত রাতে মেয়ে মানুষের বাইরে দাঁড়িয়ে থাকা ঠিক না। অন্তু জবাব দেয়, অভিশাপ তো ভেতরে শুয়ে আছে জয় আমির, বাইরেটা বরং আমার জন্য নিরাপদ। চোখ বুঝেই ঠোঁট এলিয়ে হাসে জয়, ভুল বলনি, তবে এটা আমার বিশেষত্ব।